জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আমাদের আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন থেকে আসা 15 নম্বর যে মডেল কোশ্চেন পেপারটা সেটা আমরা আলোচনা করব। এবং আমাদের ভিডিওর তথা এই চ্যানেলের জন্য আমাদের আজকে খুব মূল্যবান একটি কমেন্ট আমরা দেখে নেব। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, আমাদেরকে এত সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট উপহার দেওয়ার জন্য এবং এইভাবে আমাদের সাথে থাকার জন্য। আমরাও আগামী দিন পর্যন্ত তোমাদের পরীক্ষা সব দিক থেকে সমাধান করার জন্য এবং তোমাদের সাহায্য করার জন্য এই ধরনের কোশ্চেনগুলোর জন্য ভিডিও আমরা দিতে থাকবো। চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথমে বলেছে কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের মান ই ভেক্টর সমান 30 এক্স স্কোয়ার আই কাপ, মূল বিন্দুতে বিভবের মান v0, এক্স সমান 2 মিটার দূরত্বে বিভবের মান va হলে বিভব প্রভেদ va মাইনাস v0 এর মান কত হবে। অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে ই এর মান দেওয়া আছে 30 এক্স স্কোয়ার আই ক্যাপ। এখন আমরা তো জানি ই সমান মাইনাস গ্রাড ভি, তোমরা যদিও গ্রেডিয়েন্ট জানো না, তো সেক্ষেত্রে ধরে নিতে পারি ডেল ভি ডেল এক্স আই ক্যাপ। একইভাবে যদি ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট সবগুলি থাকে তাহলে মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ, এগুলো সবই লাগে। যেহেতু আমাদের এই ফাংশনটা শুধুমাত্র এক্স এর ফাংশন, তাই আমরা ওয়াই জেড এগুলোকে নিতে যাবো না, শুধুমাত্র এক্সটাই নেবো। তাহলে এখান থেকে লিখতে পারি অর্থাৎ মাইনাস ডেল ভি ডেল এক্স, যেহেতু একটাই আছে এটাকে লিখতে পারি মাইনাস ডিভি ডি এক্স। ঠিক আছে, যদি দুটো তিনটে থাকতো অর্থাৎ পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে ডেল ইউজ হয় আর পূর্ণ ডেরিভেটিভের ক্ষেত্রে ডি ইউজ হয়। তাহলে এটা সমান হবে 30 এক্স স্কোয়ার। ওকে, এখানে ভেক্টর চিহ্ন দেওয়ার জন্য অর্থাৎ ই জিরো আই ক্যাপ যে মানটা, ই আই ক্যাপ যদি বলি তাহলে আই ক্যাপ গুলো লেখার দরকার নেই। অর্থাৎ এখান থেকে ডিভি সমান মাইনাস 30 এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এখন দেখো এটাকে একটু আমরা ইন্টিগ্রেশন করে নেবো। সেটার জন্য আমরা এক্স ডিভি সমান মাইনাস 30 এক্স স্কোয়ার ডিএক্স, এখানে প্লাস একটা কনস্ট্যান্টের মান দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ভি সমান মাইনাস 30 ইন্টু এক্স স্কোয়ারের জন্য এক্স কিউব বাই 3 প্লাস সি, বা যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন 4th সেমিস্টারে আছে, যেটা খুবই একটা অসুবিধাজনক এবং বিশেষ করে ফিজিক্সের মতো সাবজেক্টের জন্য তো সবসময় ইন্টিগ্রেশন অবকলন এগুলো তো লাগতেই থাকবে। কেমিস্ট্রি তো বহু জায়গায় লাগবে। ঠিক আছে, তো তোমাদের জন্য এটা অবশ্যই একটা অস্বস্তির কারণ যে পরবর্তীতে যদি সিলেবাসটা যদি একটু মডিফাইড করে, অন্তত ইন্টিগ্রেশনটা যদি আর অবকলনটা যদি এই সেমিস্টার থাকে সেটা খুবই ভালো হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পারবে। দেখো ইন্টিগ্রেশনের সূত্রগুলো এক্স এর মাথায় যা পাওয়ার থাকে সেটা এক ঘর বেড়ে যায় আর নিচে সেটা এক ঘর যোগ হওয়ার পর নেমে যায়। ঠিক আছে, তাহলে এই মান থেকে দেখো ভি সমান মাইনাস 10 এক্স কিউব প্লাস সি। এখন কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়েছে এক্স ইকুয়াল টু 0-তে, অর্থাৎ ভি সমান v0। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এক্স এর মান 0 বসালে কত পাচ্ছে, অতএব v0 সমান মাইনাস 10 ইন্টু 0 প্লাস সি। তাহলে এখান থেকে সি সমান v0। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এই রাশিমালাটা, অর্থাৎ ভি সমান মাইনাস 10 এক্স কিউব প্লাস v0, আর এক্স এর জায়গায় এ তে এক্স সমান এ বিন্দুতে সেখানে ভি এর মান বলেছে কত, ভিএ, ভি সমান ভিএ। ওকে, অর্থাৎ ভি এর মানটা এখানে ভিএ আকারে বসিয়ে দাও। তাহলে ভি এ সমান মাইনাস 10 এক্স এর জায়গায় এ মানে এখানে এক্স সমান 2 বিন্দুতে। ঠিক আছে, তাহলে এখানে 2 এর কিউব প্লাস v0, বা এখান থেকে ভিএ মাইনাস v0 সমান মাইনাস 8×10 80, অর্থাৎ 80। এরপর একক যেটা দেওয়া থাকবে কমেন্ট, ওই একক যেটা আছে তোমাদের অপশন ফলো করো। ঠিক আছে, মাইনাস 80 জুল। আচ্ছা আচ্ছা, এখানে জুলের দিয়েছে, এটা ভোল্টেক হতো, এখানে যে আধানটা 1 ধরে নিচ্ছে সেই জন্য জুল এসছে। ঠিক আছে, নো প্রবলেম। তো দেখো ভিএ মাইনাস v0 মান মাইনাস 80 এসে, নট 80 কিন্তু প্লাস 80 আসেনি, কারণ এখানে একটা অলরেডি মাইনাস আছে, এই মাইনাসটার জন্য এখানে পর্যন্ত মাইনাস এসছে। তাহলে আমাদের অপশনটা একটু ফলো করে নাও। সঠিক অ্যান্সার কোনটা পাচ্ছি, অপশন বি তে। ওকে, অর্থাৎ অপশন বি হলো আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে যে এটা আমাদের সূত্র। এখানে আরো যে কম্পোনেন্ট গুলো থাকে যদি আমরা এখানে এই ভেক্টর আকারে লিখি তাহলে মাইনাস ডেল বি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল বি ডেল ওয়াই জে ক্যাপ, ওকে, মাইনাস ডেল বি ডেল জেড কে ক্যাপ, এইভাবে আসতে থাকে। ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র এক্স কম্পোনেন্টটা লেগেছে, তার জন্য এই ওয়াই জেডটাকে মুছে দিচ্ছি, শুধুমাত্র এক্সটা নিয়ে আমাদের এখানে ইন্টিগ্রেশন করে এই মানটা চলে এসছে। ওকে, নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনে চলে যাবো। তোমরা ভালো করে একটু কোশ্চেনটা দেখে নাও, 2 এর কোশ্চেনটা পড়ে নাও। কিউ আধান সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটা বড় জলকণা তৈরি করে। বড় জলকণা আধান আর ধারকত্ব। ওকে, তো বড় জলকণার ক্ষেত্রে তোমরা ধরে নাও বড় জলকণা আধানটা ধরে নাও ক্যাপিটাল কিউ, আর যেহেতু 64টা ছোট ছোট জলকণা তৈরি হচ্ছে, মানে 64টা ছোট ছোট জলকণা মিলিত হচ্ছে, তাহলে অবশ্যই ছোট জলকণার যদি আধানটা ধরে নিই, ছোট জলকণার এটা দেওয়া আছে অলরেডি, ধরার দরকার নেই, দেওয়া আছে, তবু লিখে রাখলাম। তাহলে অবশ্যই ক্যাপিটাল কিউ সমান 64টা টোটাল যে আধান যোগ হচ্ছে, তাহলে 64 ইন্টু কিউ এটা হবে। তো আচ্ছা, আমাদের কি জানতে হচ্ছে, ওকে 64 কিউ, তাহলে অপশন কোনগুলো আছে, তার মানে অপশন এ আর বি প্রথমেই বাদ, 64 কিউ লাস্টের দুটো আছে। ঠিক আছে, সি আর ডি, সেটা বার করার জন্য
এখন আমাদের যে একটা ফর্মুলা, বড় জলকণার আয়তন সমান 64টি ছোট জলকণার আয়তন, ঠিক আছে, এটা হয়, মানে আয়তনটা একই থাকে। তো সেক্ষেত্রে ধরো বড় জলকণার ব্যাসার্ধটাকে আর ধরে নাও, ক্যাপিটাল আর, তাহলে সেক্ষেত্রে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এর ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি, সমান 64 গণিত ছোট হাতের 4/3 পাই আর কিউব, এখানে ছোট জলকণার ব্যাসার্ধগুলো আর, তাহলে এটাকে একটু সমান করে নাও, আর কিউব সমান 64 আর কিউব, বা আর সমান আসছে দেখো 4r তার হোল কিউব, তাহলে আর কিউব, অর্থাৎ এখান থেকে আসছে আর সমান 4r। আর আমরা এটাও জানি যে সিজিএসে সেক্ষেত্রে যেটা ধারকত্ব সেটাই ব্যাসার্ধ, অর্থাৎ এখন ছোট জলকণার ধারকত্ব যদি ধরে নিচ্ছি সিজিএসে এসআই, তাহলে 4πε0 একটা গুণ করতে হয়, তো সেক্ষেত্রে সি সমান আর, অতএব বড় জলকণার ধারকত্ব সমান অবশ্যই 4 ইন্টু আর, মানে 4c হবে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে 4c, আর হচ্ছে 64 কিউ, অর্থাৎ অ্যান্সার আসছে 64 কিউ, 4c। তোমরা কিন্তু অপশন দেখো, এটা ক্যালকুলেশন না করে, মানে একটুও ক্যালকুলেশন না করে তোমরা অপশন ধরো কিন্তু এটাকে বার করে নিতে পারো, সেটা ট্রিক্সটা একটু বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটাকে মিলিয়ে নাও, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি। দেখো অপশনের ট্রিক্সগুলো কিভাবে আছে, প্রথমে একটা বলেছে যে 16Q, কিন্তু তোমরা তো জানো যে 64 জলকণা যেহেতু যুক্ত আছে 64 কি হবেই হবে, এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। সো এখানে প্রথম অপশন এইটাও বাদ। আচ্ছা, তারপর একটা বলেছে যে 16Q4C, 16Q মানেই বাদ, প্রথমে তো দুটো বাদ দিয়েই দিয়েছি, লাস্টের যে দুটো অপশন ছিল 64Q আর সি, 64Q4C, তো সি তো হতে পারে না, কেন বলতো, ছোট জলকণার যা ব্যাসার্ধ বড় জলকণার ব্যাসার্ধ তো এক হবে না, সুতরাং ধারকত্ব এক হবে না, বোঝা গেল কথাটা? তাহলে সেটা দেখেও তোমরা অ্যান্সার করে বেরিয়ে যেতে পারো, কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের জন্য এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা দেখো, কোনো একটি ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n আর ওই ইলেকট্রনগুলোর বিচলন বেগ vd, তাহলে পদার্থ কোনটা ঠিক? ওকে, তো এই ধরো একটা পরিবাহী, আমি জাস্ট তারটাকে একটু মোটা করে আঁকলাম, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে ধরো আই, ওকে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তো সেক্ষেত্রে যে ইলেকট্রনগুলো এরা ধরো এই অলরেডি এই দিকে যেদিকে কারেন্ট যায় তার উল্টো দিকে তারা মুভ করে, ঠিক আছে, এটা কারেন্টটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে ধরো, ওকে, আইটা এইদিকে যাচ্ছে, তো এই যে ইলেকট্রনগুলো তারা মুভ করে এইদিকে ভিডি বিচলন বেগে। বিচলন বেগ কি তোমরা জানো, যে আঁকা বাঁকা পথে বিভিন্ন অণু আয়ন যেগুলো সব আছে পরমাণু, তাদের সাথে ধাক্কা খেতে খেতে ইলেকট্রনগুলো স্ট্রেট লাইন পথে ফলো করতে পারে না, ঠিক আছে, তারা আঁকা বাঁকা পথে ফলো করে। ওকে, তো এই যে আঁকা বাঁকা পথে একটা গড় বেগ নিয়ে চলে, সেটাই হচ্ছে বিচলন বেগ। তো সেক্ষেত্রে রাশিমালাটা কি হয়, আই সমান এন ই এ ভি ডি, এখানে এটা হচ্ছে এই যে প্রস্থচ্ছেদটা, এটা হচ্ছে এ। ওকে, তাহলে এখান থেকে কারেন্টটা যেহেতু একই থাকছে, তো সেক্ষেত্রে এই যে মানটা আই বাই এন ই সমান, আচ্ছা, আই বাই এ ই সমান হচ্ছে এন ইন্টু ভিডি, তাহলে এখান থেকে বলতে পারি এন ইন্টু ভিডিটা কনস্ট্যান্ট, তাই তো? কারণটা হচ্ছে এখানে কারেন্টটা একই, ইলেকট্রন আধান একই, একটা নির্দিষ্ট মান, এখানে নির্দিষ্ট যে পরিবাহীটা নিয়েছি তার প্রস্থচ্ছেদটা এক হয়, তাহলে এই দুটোর মানটা চেঞ্জ হবে, তাহলে এখান থেকে বলতে পারি ভিডি সমান কনস্ট্যান্টটাকে কে ধরে নাও, কে বাই এন, তাহলে ভিডি প্রপোর্শনাল টু 1/n, এটাই হবে, অর্থাৎ ভিডি প্রপোর্শনাল টু, এখানে ডি লিখতেও পারো নাও লিখতে পারো, ড্রিফট ভেলোসিটি মানে বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি বোঝাতে আমরা ডিটা লিখেছি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হচ্ছে, অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে আশা করি, খুবই সোজা একটা, জাস্ট এই ধরনের কোশ্চেনগুলো দেখা মাত্রই দাগ দেবে, বেরিয়ে চলে যাবে, মানে এগুলোতে সময় নষ্ট করবে না, ঠিক আছে। চারের কোশ্চেনটা বলেছে 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে রোধটির মধ্যে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, কোষটির আভ্যন্তরীণ রোধ কত? ওকে, ধর এই ছবিটা ধরে নাও, তাহলে মোট যে তড়িৎচালক বল ইটা সমান হচ্ছে এর এক ক্রসের মোট ভোল্টেজ ড্রপ প্লাস এর এক ক্রসের মোট ভোল্টেজ ড্রপ, তাহলে আই আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, অর্থাৎ আই ইন্টু আর প্লাস ক্যাপিটাল আর। এখন এটা হচ্ছে 2.1 ভোল্ট, তাহলে 2.1, আই এর মানটা দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার, আর এর মানটা দিয়েছে জানি না, ক্যাপিটাল আরটা দিয়েছে 10 ওহম, মানে ছোট হাতে আর যেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ, এই মানটাকে বার করতে হবে। তো সিম্পল ফর্মুলা, সিম্পল ভাবে ক্যালকুলেশন করে নাও, আর প্লাস 10, এটাকে যদি ভাগ করি 2.1 বাই 0.2 মানে 21/2 সমান হচ্ছে 10.5, ঠিক আছে, তাহলে এখান থেকে আর প্লাস 10 সমান 10 প্লাস 0.5, এই 10 আর 10 কাটিয়ে দাও, তাহলে আর সমান 0.5, বা এইদিকে বিয়োগ করে না, একই ব্যাপার, তো 0.5 ওহম, অ্যান্সার মিলিয়ে নাও, অ্যান্সার হচ্ছে অপশন ডিটা, ঠিক আছে, অপশনগুলো ধরে ধরে মেলাবে, কতগুলো মিলছে না মিলছে সেটা তাহলে বুঝতে পারা যায়। ওকে,
ঠিক আছে, 5-এর কোশ্চেনটাকে পড়ো। একটি সাইক্লোট্রনের কম্পাঙ্ক 12 মেগাহার্জ, অর্থাৎ n0 সমান 12 মেগাহার্জ সমান হচ্ছে 12 ইন্টু মেগা মানে 10⁶ হার্জ। ঠিক আছে, আর কি দিয়েছে, ডি এর ব্যাসার্ধ 50 সেন্টিমিটার, অর্থাৎ ক্যাপিটাল ডি সমান 50 সেমি। ওকে, এটা সেমিতে আছে যখন এক কাজ করো 50/100 মানে হচ্ছে হাফ মিটার, মিটার করে নাও। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে একটি ডয়টেরনকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। ডয়টেরনে ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে। ওকে, আচ্ছা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি তোমাদের মনে আছে তো, যে n0 সমান QB/2πm। ঠিক আছে, তাহলে এখান থেকে বিটা আলাদা করে নাও। বি মানে চৌম্বক ক্ষেত্র, কি কিউটা নিচে চলে যাচ্ছে, তাই তো। n0 × 2πm/q, এই মানটা এখানে বসি নাও। অর্থাৎ বি সমান n0 × 2πm/q, 12 × 10⁶, 2π, m এর মান দেখো দিয়ে দিয়েছে 3.3 × 10⁻27, 3.3 10⁻27। ওকে, আর কিউ এর মানটা 1.6 10⁻19, 1.6 10⁻19। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তোমরা ক্যালকুলেশন ট্রাই করো। 6 - 27 -21, এইদিকে 19 উপরে উঠলে 2, তাহলে -2, তাহলে 12 × 2π × 3.3/1.6 10⁻²। আচ্ছা, এখানে দশমিকগুলো আমি একসাথে উঠিয়ে দিচ্ছি। 16 আর 12 কাটাকাটি করলে 12 × 2 = 24, এই দুটো মিলে হচ্ছে 3 × 8 = 24, 8 × 2 = 16, তার মানে 3/399π/2 10⁻²। এটা একটু জাস্ট ক্যালকুলেশন করে নাও, পায়ের মান 3.14 বসিয়ে নাও, দেখো একটা মান চলে আসবে। এই মানটা দেখো আসছে 1.56 টেসলা, অর্থাৎ অপশন এটা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আসছে। ঠিক আছে, নেক্সট 6 কোশ্চেনটা পড়ো। 10 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারে 0.01 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো। এক কাজ করি, ডাটাগুলো লিখে নিই। জি এর মান দিয়েছে 10 ওহম, মানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। আর কি দিয়েছে, কারেন্টটা দিয়েছে দেখো আই সমান 0.01 অ্যাম্পিয়ার, এখানে আইজি লিখছি, মানে এটা হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট। ঠিক আছে, তারপর বলেছে তাহলে পূর্ণ স্কেল বিক্ষেপ পাওয়া যায়। এই গ্যালভানোমিটারটিকে একটি ভোল্টমিটারের এমনভাবে পরিবর্তিত করা হলো যে সেটা 120 ভোল্টে পূর্ণ স্কেল বিক্ষেপ দেয়। তার মানে ভোল্টমিটারের যে ভোল্টেজের মাপটা, মানে হচ্ছে তার যে ভোল্টমিটারে কতটা মাপছে সেটা হচ্ছে 120 ভোল্ট। এবং বলেছে এর জন্য গ্যালভানোমিটারটির সঙ্গে যে রোধ যুক্ত করা হয়। আচ্ছা, এটা ধরো একটা গ্যালভানোমিটার, ঠিক আছে, এর সাথে সার্টেন একটা অ্যামাউন্টের আমাদের রোধ যুক্ত করতে হয়, তবে এই রোধটাকে ফাইনালি বাড়ানো যায় এবং শেষ পর্যন্ত এই পুরো সিস্টেমটা একটা ভোল্টমিটারে কাজ করে। ওকে, অর্থাৎ সে তখন এইভাবে একটা ভোল্টমিটারে কনভার্ট হবে, তাই তো। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই যে পাল্লাটা আমাদের ক্যালকুলেশন আমরা যাবো না, বলেইছি আগে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, সামনে পরীক্ষা আর তো মাত্র মানে 10-12 দিন 20 দিনের মতো খুব জোর দেরি আছে। আজ তো 18 তারিখ, 18 আগস্ট, তার মানে এই মাসের 13 দিন, ওইদিকে হচ্ছে 7 দিন, খুব জোর 19-20 দিন দেরি আছে। তাই আমরা ক্যালকুলেশন বেসিসে পুরোপুরি যাচ্ছি না, তোমরা ক্যালকুলেশন ক্লিয়ার আছে, পুরোপুরি পড়াশোনা কমপ্লিট, এটা ধরে নিয়ে আগাইছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এই যে মানটা হয় পাল্লার যদি হয় এন, পাল্লা মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে V/VG, অর্থাৎ ভোল্টেজ, মানে গ্যালভানোমিটার যতটা ভোল্টেজ মাপতে পারতো তার সাপেক্ষে ভোল্টমিটারে রূপান্তর করার পর সে অ্যাকচুয়ালি যতটা মাপতে পারছে, এর যে রেশিওটা এটা হচ্ছে এন। ঠিক আছে, তাহলে আর এর মানটা হয়, এখানে মনে রাখবে গুণ হয় n-1 × G। যদি এটা গ্যালভানোমিটারটাকে আমরা অ্যামিটারে পরিণত করতাম তখন n-1 দিয়ে ভাগ হয়ে যায়, G/n-1, এইভাবে মনে রাখলেই সোজা। আর টোটাল যে রেজিস্ট্যান্সটা হবে এখানে হবে NG, ওখানে হবে G/n, ওখানেও ভাগ হবে, এখানে হচ্ছে গুণ, একই ব্যাপার। তাহলে এখানে দেখো এন এর মান হচ্ছে V/VG -1 × G, জাস্ট ডাটাগুলো আমরা বসাতে থাকবো। VG মানে IG গণিত G, মানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইনটু গ্যালভানোমিটার কারেন্ট, -1 × G। আচ্ছা, এই জিটা গুণ করে দাও, তাহলে IG - G, এখন বসিয়ে দাও মানগুলো। ভি এর মান হচ্ছে 120 ভোল্ট, 120, আইজির মান হচ্ছে তোমার 0.01, জি এর মান হচ্ছে 10 ওহম। ওকে, এই ডাটাগুলো বসানোর পর একটু ক্যালকুলেশনটা করে নাও। এটা হচ্ছে 1/100, দুটো শূন্য উপরে উঠবে, তাহলে 12,000 - 10, তো 10 বিয়োগ করে 11,990 ভোল্ট। ওকে, দেখো এরপর অপশন ফলো করো, 11,990, হ্যাঁ শ্রেণী সমবায় 11,990। দেখো এখানে যে আমরা এঁকেছি না, এটা শ্রেণী সমবায়, তাহলে অপশন এতেই কারেক্ট অ্যান্সারটা রয়েছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি।
7-এর কোশ্চেনটা পড়ো। আচ্ছা, এখানে কোশ্চেনে একটু ভুল আছে, ওটা 1000টা পাক হবে। ওকে, 1000টা পাক সংখ্যা বিশিষ্ট। তো 1000টা পাক সংখ্যা বিশিষ্ট একটা দীর্ঘ সলিনয়েডের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সেটির প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স হয় 4 × 10⁻³ ওয়েবার। সলিনয়েডটা সাবেশাঙ্ক কত? ওকে, তো সাবেশাঙ্ক ফাই প্রাইম সমান হবে এন ফাই। ঠিক আছে, মানে টোটাল যে পাক সংখ্যাটা সেটা কিন্তু গুণ হয়ে যাবে। ওকে, তো আমরা তো জানি যে ফাই সমান হচ্ছে এল আই, তাই তো? তো সেক্ষেত্রে এখানে ফাই প্রাইম লিখছি আমি এন ইন্টু ফাই, অর্থাৎ এন পাক থাকার জন্য এল আই। তাহলে এখান থেকে এল সমান আসবে এন ফাই বাই আই। এন এর মান দেখো 1000টা পাক সংখ্যা, তাহলে 1000 ইন্টু ফাইয়ের মানটা দিয়েছে এখানে 4 × 10⁻³ 4 × 10⁻³ কারেন্টটা দিয়েছে 4 অ্যাম্পিয়ার। কাটাকাটি করলে 10⁻³ কেটে যাচ্ছে, মানে 1, অর্থাৎ 1 এন এর মান ও এল এর মান। তো এল সমান 1 হেনরি। ঠিক আছে, 1 হেনরি। ওকে, অপশন ফলো করে দেখো অ্যান্সার চলে এসছে 4 3 2 1। অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। অপশন ডি আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওই ওকে, সাইডে সরে যাচ্ছি, দেখে নাও ভালো করে, দিয়ে পরেরটাই চলে যাও। 8-এর কোশ্চেনটা বলেছে 50 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনী আরএমএস প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। ওকে, আই আর এম এস মানে কি গো? I0/√2। এই I0টা হচ্ছে শীর্ষ মান। ঠিক আছে, সেটা হচ্ছে 5। তাহলে এখান থেকে I0 মান কত পাচ্ছি? 5√2। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তারপরে কি বলেছে আগে পড়ে নি। তো এরপর বলা হয়েছে যে প্রবাহ মাত্রা শূন্য হওয়ার 1/400 সেকেন্ড পরে প্রবাহ মাত্রার মান কত? আচ্ছা, 1/400 মানে টি এর মানটা যখন 1/400 সেকেন্ড, ওকে, তখন আই এর মানটা অ্যাকচুয়ালি কত? ঠিক আছে, এক কাজ করো, আই এর সমীকরণটা ধরে নাও আই সমান I0 সাইন ওমেগা টি। ঠিক আছে, তো তাহলে দেখো এখান থেকে আমরা একটু লিখছি 50 হার্জ যেহেতু বলে দিয়েছি, তাহলে ওমেগা মানে হচ্ছে 2πf, এফ এর মান 50, তাহলে 2π ইন্টু, অর্থাৎ ওমেগা সমান 2πf মানে 2π ইন্টু 50, তাহলে এটার মান আসছে 100 পাই। তাহলে এটাকে লেখো I0 জায়গায় 5√2 লেখো, 5√2 সাইন 100 পাই ইন্টু টি, এখানে আই। এখন বলেছে টি এর মানটা 1/400 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় টি সমান 1/400 সেকেন্ড ওখানে বসিয়ে দাও, ওই জায়গাটা বসিয়ে দাও। তাহলে আই এর মানটা কত পাচ্ছি? 5√2 ইন্টু সাইন 100 পাই ইন্টু টি এর জায়গায় 1/400। এরপর অ্যান্সার বার করো, 5√2 ইন্টু সাইন, আচ্ছা 100 পাই বাই 400 কাটাকাটি করলে আসছে π/4, সাইন π/4 মানে √2, 1/√2, তাহলে 5√2 ইন্টু 1/√2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যান্সার হলো 5 অ্যাম্পিয়ার। এরপর আমাদের অপশন ফলো করো, অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাহ, 5 অ্যাম্পিয়ারে এখানে এককটা হচ্ছে এ, মানে অ্যাম্পিয়ার, আর অপশন এ খুব মিল আছে। তো নেক্সট 9 কোশ্চেনটা পড়ো। একটি গামা রশ্মি ফোটনের শক্তি, আচ্ছা একটি গামা রশ্মির ফোটনের শক্তি ই গামা, একটি এক্স রশ্মির শক্তিটা বলেছে ই এক্স, তাহলে দৃষ্টিগ্রাহ্য অঞ্চলে ফোটনের শক্তি ইভি, তাহলে কোনটা সঠিক? আচ্ছা, এটা বোঝার জন্য তোমরা সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের রাশিমালাটা RMIVU XYC, আর এই ভি এর মধ্যে ঢুকে আছে বলেছিলাম ভিবজিওর, VIB উল্টো দিক থেকে GYOR। ঠিক আছে, মানে এই দিক থেকে পড়তে হবে ভিবজিওরটা। তো সেক্ষেত্রে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। রেডের আগে অর্থাৎ রেডের আগে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, আর এখানে ভি এর পর হচ্ছে আলট্রাভায়োলেট, মানে ভায়োলেট, আলট্রাভায়োলেট, এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রে। এই সিরিজটা একটু মনে রাখবে। তো সেক্ষেত্রে যত এই দিকে যায় তত কম্পাঙ্ক, অর্থাৎ নিউটা কম্পাঙ্ক। ওকে, তাহলে এই নিউটা বাড়তে থাকে, বাড়ে। আর নিউ যত বাড়ে আমরা তো জানি ই প্রপোর্শনাল টু নিউ, বা ই সমান এইচ নিউ, অর্থাৎ ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র অনুসারে ই সমান এইচ নিউ বাড়তে থাকবে। এখন দেখো সবশেষ শেষের দিক থেকে কাউন্ট করো, আমাদের গামা রশ্মিটা দিয়েছে, এক্স রশ্মি দিয়েছে, ভিজিবল লাইট মানে এই জায়গাটা দিয়েছে, লাস্টে কি আছে? ই গামা, এর এনার্জিটা ই গামা। ঠিক আছে, এক্স রশ্মির জন্য ই এক্স, আর ভিজিবল লাইটের জন্য ই ভি। ওকে, তো সেক্ষেত্রে দেখো লাস্টের দিক থেকে যে থাকবে সে হচ্ছে এখানে এনার্জি বেশি, তাহলে ই গামা বেশি, অর্থাৎ ই গামা গ্রেটার দেন ই এক্স গ্রেটার দেন ই ভি, অর্থাৎ ই ভিজিবল লাইট। ঠিক আছে, আর এইদিকে যত থাকবে তাদের শক্তিটা কম হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়, কম্পাঙ্ক এখানে কম হয়। ঠিক আছে, এরপর আমাদের অপশন একটু মিলিয়ে নাও, এই ধরনের অ্যান্সার কোনটা আছে, মানে আগে গামা এক্স ভি। ওকে, একটু দেখে নিচ্ছি, গামা এক্স ভি। ঠিক আছে, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি আমাদের জন্য সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট এরপর আমরা 9 নম্বর, নয়ের দাগের কোশ্চেন কমপ্লিট, 10-এর দাগের কোশ্চেন যাবো, তাহলে আমাদের একটা সেকশন কমপ্লিট হবে।
আচ্ছা 10 থেকে কোশ্চেন আমি এখানেই হয়ে যাবে, যেহেতু মোছার দরকার নেই, এটা আমি 9-এর দাগ এখানে দাগ দিলাম। ঠিক আছে, 9-এর অ্যান্সারটা হচ্ছে অপশন সি। আর 10-এরটা এখানে লিখে দিচ্ছি, তাহলে খুবই সোজা হবে। 10-এরটাকে এরপর একটু দেখো। 10-এরটা বলেছে যে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে ডিনোট করা হবে। তার মানে তোমরা বুঝে নাও, এটা ধরো এটা হচ্ছে এক্স ওয়াই জেড, জেড অক্ষ বরাবর কে ক্যাপটা মানে কে ভেক্টর অর্থাৎ প্রপাগেশন ভেক্টর এদিকে যাচ্ছে। তাহলে আমাদের যে রুলস অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজে এটা জেড হলে এটা এক্স এটা ওয়াই হবে, তবে এক্স ওয়াই জেড মানে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেই হবে। এবং এই দিকে অবশ্যই ই ভেক্টরকে রাখতে হবে, এই দিকে বি ভেক্টরকে রাখতে হবে। তার কারণটা হচ্ছে ই ক্রস বি যদি করি, আমার হাতটা দিকে একটু ফলো করো, ই ক্রস বি উপর দিকে ই এই দিকে বি, তবে ই ক্রস বি করলে ই থেকে বি এর দিকে যদি স্ক্রুড্রাইভারকে ঘোরাই তখন স্ক্রুটা ওই দিকে এগোবে, অর্থাৎ এই বরাবর যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটার উপর দেখো। তো ওয়াই অক্ষ বরাবর বি কে দিচ্ছি, মানে এখানে বি জিরো আই ক্যাপকে সরি জে ক্যাপকে লিখবো, কারণ ওয়াই বরাবর যে ইউনিট ভেক্টর জে ক্যাপ, ই বরাবর এটা হচ্ছে অবশ্যই ই জিরো আই ক্যাপ। এরপর আমাদের ফলো করো তাহলে সেইভাবে ই জিরো আই ক্যাপ কমা বি জিরো জে ক্যাপ এক্স ওয়াই জেড। ঠিক আছে, অপশন দেখো, দেখো মিলে যাবে। তো জেড অক্ষ বরাবর যেহেতু গতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে ই জিরো আই কমা জে, আই কমা জে। আচ্ছা অপশন বিটা হয়তো সঠিক, হ্যাঁ ই জিরো আই কমা বি জিরো জে, তাহলে অপশন বিটা। ঠিক আছে, একটু ভালো করে মিলিয়ে নেবে। আই অক্ষ বরাবর এখানে ই যাচ্ছে, বি এই দিকে, তবে পয়েন্টিং ভেক্টর মানে ই ক্রস বিটা, ই ক্রস বি এর যে ডিরেকশনটা সেটা অবশ্যই ওই দিক বরাবর হবে, অর্থাৎ ই থেকে বি এর দিকে আসতে হবে, তবে কে ভেক্টর বরাবর হবে। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, মানে ই ক্রস এইচ বা ই ক্রস বি বাই মিউ, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। ওকে, এই মানটাকে মনে রাখবে, ই ক্রস বিটা মনে রাখলেই হয়ে যাবে, এগুলো খুব একটা কঠিন নয়। নেক্সট 11 এবং 12 কোশ্চেন দুটো একটু ভালো করে পড়ো আগে, এখানে একসাথে 11 এবং 12 করা যাবে। দেখো বিবৃতি বলেছে কি, একটি প্রতিমিত হুইটস্টোন ব্রিজের প্রথম দুটি বাহু পি এবং কিউ এর রোধ অদলবদল করা হলে ওই প্রতিমিত অবস্থাটি বজায় থাকে। হ্যাঁ, যদি প্রতিমিত অবস্থায় থাকে তাহলে পি বাই কিউ, অর্থাৎ তোমাদের যে হুইটস্টোন ব্রিজ মনে আছে, এটা ধরো পি রোধ, ঠিক আছে, এটা পি, এটা ধরো কিউ রোধ। ওকে, হুইটস্টোন ব্রিজ সহজে আঁকার জন্য তোমরা কাজ করবে, আগে একটা রম্বস ডট ডট করে এঁকে নেবে, তাহলে রম্বসটা আঁকার পর ওইটা আঁকতে সুবিধা হবে। পি কিউ আর, আর এখান থেকে এটা হচ্ছে এস। ঠিক আছে, এস। তো এইটা এইখানে যেটা থাকে সেটা হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। ওকে, তো ওইটা আঁকার দরকার নেই। আচ্ছা এখান থেকে তুল্য রোধের, আচ্ছা প্রতিমিত অবস্থার পর পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে দেখো যদি আমরা পি এর জায়গায় কিউ কে করি, অর্থাৎ কিউ আর পিউ যদি অদল বদল করি, তাহলে কি হচ্ছে, এখানে কিউ এসে যাচ্ছে, এইখানটাতে পি এসে যাচ্ছে, তাই তো। তো সেক্ষেত্রে এটাও তখন হয়ে যাবে, আর এর জায়গায় এস চলে আসছে, এস এর জায়গায় আর চলে আসছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এগুলোকে উল্টে দিলে একই ব্যাপার আসছে, কিউ বাই পি সমান এস বাই আর, এটা একই কন্ডিশন, নো প্রবলেম, তাহলে এটা একই থাকে, মানে এটা সত্য। নেক্সট কি বলেছে, কারণ আর, অর্থাৎ কারণটা বলেছে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা গ্যালভানোমিটার রোধের উপর নির্ভরশীল নয়। ওরে বাবা, সেটা বলা যাবে না, কেন বলছি, হুইটস্টোন ব্রিজে একটা শর্ত হচ্ছে, এই যে 5টা রোধ আছে না, পি কিউ আর এস জি, সমস্ত রোধগুলো প্রায় একই অর্ডারে একই লেভেলে কাছাকাছি মানের হতে হবে, একটু একটু কম বেশি হবে কিন্তু বিরাট কিছু নয়। এমনটা নয় যে এটা 100 ওহম তো এটা 2 ওহম, এটা কিন্তু নেওয়া যাবে না, হয়তো 100 কাছাকাছি 60 70 এরকম একটা মান নেওয়া যেতে পারে। তো সবাইকে প্রায় একই রকম নিতে হবে, যদি সেটা না নেওয়া হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে কি না যাবে সেই মতো প্রতিমিত অবস্থা পেতেও নাও পারি, অর্থাৎ নাও হয়তো ব্যালেন্স কন্ডিশন আসতে পারে। ঠিক আছে, সো এখানে এই সবগুলোর যে রোধটা একটা এক নির্দিষ্ট অর্ডার বা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এবং কাছাকাছি মানের হতে হবে, এটা একটা হুইটস্টোন ব্রিজের বড় শর্ত। সো আমাদের প্রথমটা সত্য, ঠিক আছে, দ্বিতীয়টা সত্য, মানে হুইটস্টোন ব্রিজের উপর নির্ভরশীল করে, সুতরাং সত্য বলছি, এটা মিথ্যা, মানে হুইটস্টোন ব্রিজের যে ইয়েটা গ্যালভানোমিটার রোধের উপর নির্ভর করে, কিন্তু যতই ব্যালেন্স কন্ডিশন এসে যাক না, না হলে কিন্তু এটা, হ্যাঁ তোমরা এবার ভাবতে পারো যে স্যার ব্যালেন্স কন্ডিশন যখন চলে এসেছে তাহলে তার এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কি করে নির্ভর করছে। ওরে বাবা, ব্যালেন্স কন্ডিশনটা আসার আগে পর্যন্ত অবশ্যই সেটা তুমি যেই এটাকে চেঞ্জ করে দেবে, এটা খুলে দিয়ে অন্য একটা রোধ লাগিয়ে দাও, পুরো সিমেট্রিকটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর কোনোভাবেই এখানে কাজ করবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে সবগুলো একই অর্ডারের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে প্রথমেটা ঠিক আছে, দ্বিতীয়টা কিভাবে লিখবো, এ সঠিক কিন্তু আর সঠিক নয়, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, এবার 12 কোশ্চেনটা দেখছি। 12 কোশ্চেনটা বলেছে কোনো পরিবাহীতে আবিষ্ট তড়িৎচালক বল সময়ের সাপেক্ষে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। হ্যাঁ এটা ঠিক কথা, ই প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি, এটা জানি, ফাইটা হচ্ছে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স,
কারণটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তির রূপান্তর এমনভাবে হয় যাতে মোট শক্তি সংরক্ষিত থাকে। কারণটা ঠিক সেটা নয়, শক্তি রূপান্তর ঘটে, শক্তি সংরক্ষণ সূত্র অবশ্যই মানে ইয়ে হয়, অর্থাৎ রক্ষিত হয়, কিন্তু এখানে আবিষ্ট তড়িৎচুম্বক বল এমন ভাবে তৈরি হয় যেটা ওকে বাধা দেয়। অ্যাকচুয়াল কারণ হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে ওইটাও আসছে, শক্তি সংরক্ষণ সূত্রকে ঠিকই আছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল কারণ না, অর্থাৎ কারণটা যেটা এটা কিন্তু অ্যাকচুয়াল প্রপার ওয়েতে হলো না। বোঝা গেল? তাহলে এখানে কি লিখতে পারি, এ আর উভয় সঠিক, শক্তি সংরক্ষণ সূত্র অবশ্যই সেটা, তার মানে এটা সঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়, অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা আসছে অপশন বিটা। ঠিক আছে, এটা সঠিক বটে কিন্তু, বাট এর যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে সেই লেঞ্জের সূত্র। অর্থাৎ লেঞ্জের সূত্র কি বলেছে, যে কোনো বর্তনীর মধ্য দিয়ে বা কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে, ধরো এটা একটা কুণ্ডলী, স্প্রিংকে ভাবো, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, আর এল সাবেশ, এর যে সাবেশাঙ্ক সেটা হচ্ছে এল, এর মধ্যে যে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন এমন ভাবে ঘটে, অর্থাৎ এর মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল যেটা উৎপন্ন হয় সেটা, তার জন্য যে কারেন্টটা ফ্লো করছে মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন ভাবে প্রবাহিত হয় যে কারণটাকে সে বাধা দেয়। এটা হচ্ছে লেঞ্জের সূত্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার পেলাম অপশন বি। এরপর আমরা সেকশন সি ঢুকেছি, মানে ক্যালকুলেশন বেসড কোশ্চেন থাকবে। তারও কোশ্চেনটা পড়ো, প্রদত্ত চিত্রানুযায়ী প্রতিটি সি ধারকত্ব বিশিষ্ট 5টা ধারককে যুক্ত করা হয়েছে। পি এবং আর এর মধ্যে ধারকত্ব এবং অর্থাৎ ধারকত্ব পি এবং আর এবং পি এবং কিউ, তাহলে সি উইদিন পি আর ইজ টু সি উইদিন কিউ এবং পি, তাই তো বলেছে, পি আর কিউ। আচ্ছা, খুব ভালো করে দেখো, পি এবং আর এর মধ্যে যখন ধারকত্ব, মানে পয়েন্টটা খুঁজে নাও, পি এবং আর, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ঠিক আছে, পি এবং আর এর মধ্যে ধারকত্ব, তো পি আর এর মধ্যে দেখো এই পুরো সিস্টেমটা একটা সিরিজ আছে না, শ্রেণীতে আছে, এবং এইটাও একটা শ্রেণীতে আছে, এইগুলো সেই যে শ্রেণী সমবায়টা, দুটো শ্রেণী সমবায় পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে, অর্থাৎ সরি পি এবং আর বিন্দুতে একসাথে কানেক্টেড, মানে আমরা বলতে পারি এই দুটোর যে শ্রেণী সমবায় সেটা কত হবে, সি বাই টু, অর্থাৎ সি বাই টু। ঠিক আছে, এই তিনটের যে শ্রেণী সমবায়, তিনটের জন্য সি বাই থ্রি, অর্থাৎ সি বাই থ্রি, এরা একসাথে, মানে এইটাকে ভাবো, এরপর এইটা একটা ধারকত্ব, এইগুলো একটা মিলে, সবগুলো মিলে একটা ধারকত্ব, অর্থাৎ বলতে চাইছি পি বিন্দু ধরো এটা, আর বিন্দু এটা, এই জায়গাটাতে একটা ধারকত্ব যুক্ত আছে, ঠিক আছে, এটা ধরো একটা ধারকত্ব, সেটার মানটা হচ্ছে সি বাই টু, আর এই জায়গাটাতে একটা ধারকত্ব যুক্ত আছে, ওকে, তো সেটার মান ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে সি বাই থ্রি। তো এই দুটো মিলে তো আবার এই পয়েন্টে গিয়ে এখানে প্যারালাল কম্বিনেশন আছে, অর্থাৎ সমান্তরাল সমবায়, তাহলে এটা অবশ্যই যোগ হয়ে যাবে। বোঝাতে পেরেছি? একইভাবে দেখো, এইখানে যে পি এবং কিউ বিন্দুর মধ্যে, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর মধ্যে খেয়াল করো, এক্ষেত্রে কিভাবে আসছে, কোথায় কিউ বিন্দু, এই বিন্দুটা পি আর কিউর মধ্যে, তাহলে এইখানে কটা আছে, একটা সি, অর্থাৎ সি, আর এই দিকে দেখো একটা দুটো তিনটে চারটে, মানে এই পি থেকে পুরো কিউ পর্যন্ত মোট চারটে কানেক্টেড আছে, শ্রেণীতে আছে, তাহলে এগুলো হচ্ছে সি বাই ফোর, এবং এই যে চারটের শ্রেণী কম্বিনেশন আর এইখানে যে একটা কম্বিনেশন, সেই দুটো দেখো এই পি এবং কিউ বিন্দু ফাইনালি, অর্থাৎ এটা যদি পি বিন্দু হয় আর এটা যদি কিউ বিন্দু হয়, এইখানে ধরো একটা কানেকশন আছে, ঠিক আছে, এটা একটা সি, আর এই চারটে মিলে আমি একটা আঁকছি, সেটা হচ্ছে এইভাবে, ওকে, অর্থাৎ সেইটা মিলে হচ্ছে ধরো সি বাই ফোর, এইগুলো মিলে আবার এখানে এই পয়েন্ট দুটোতে প্যারালাল কম্বিনেশন আছে, অর্থাৎ সেক্ষেত্রে আবার যোগ হয়ে যাবে। ঠিক আছে, প্যারালাল মানে এখানে যোগ, ঠিক রোদের উল্টোটা, অর্থাৎ ধারকের যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, রোদের ক্ষেত্রে যা হয় তার উল্টোটা হয়। ওকে, এটা একটু ক্যালকুলেশন করে নাও। তো এটা হবে 5/6 সি ইজ টু 4, মানে 5/4 সি। আচ্ছা, তার মানে 1/6 ইজ টু 1/4, উল্টো পাল্টা করে দাও বা লসাগুতে গুণ করতে পারো, তাহলে 4/6 2/3, অর্থাৎ 2:3 অ্যান্সার। ঠিক আছে, 2:3 অপশন দেখি, 2:3 অপশন সিতে আছে, সি মানে ক্যাপাসিটার, আবার ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটার অনেক কিছু হয়, আবার সি মানে অপশনেও দিয়েছে। বেশ ভালো কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, আগেই বলেছি এই সেকশনটা কিন্তু আমাদের জন্য ক্যালকুলেশন বেসড, মানে এটা একটু টাইম নেবে, তোমাদেরকে সেইভাবে ঝটপট অন্য কোশ্চেনগুলোকে সলভ করে উঠতে হবে। ওকে, 14 কোশ্চেনটা বলেছে, প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হলে আর এর মান কত হবে। আচ্ছা, এই একটা বর্তনী দিয়ে দিয়েছে, বর্তনীতে এটা 10 ভোল্টের ব্যাটারি ধরে নাও, এর মধ্যে কারেন্ট পাঠাচ্ছে I1, ঠিক আছে, এই যে ব্যাটারিটা এই কারেন্ট পাঠাচ্ছে এইদিকে ধরো I2, তার মানে ফাইনালি আমাদের I2টা জিরো বলে দিচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্টটা জিরো। আর এই পয়েন্টে এসে দেখো, এই যে পয়েন্টটা এখানে এসে দেখো, এই জায়গাটা কারেন্ট কত আসবে, I1 প্লাস I2, মানে KCL বা কার্চফের যে কারেন্ট সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এইখানটাতে যেগুলো ঢুকছে সেগুলো যোগ হবে, যেটা বেরোচ্ছে সেটার সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এটা 1 নম্বর লুপ ধরে নাও, আর এটাকে 2 নম্বর লুপ ধরে নিয়ে আমাদের দুটোতে KCL অ্যাপ্লাই করো, KVL অ্যাপ্লাই করো, অর্থাৎ 1 নম্বর লুপে আমরা KVL যদি অ্যাপ্লাই করি, KVL মানে কার্চফস ভোল্টেজ ল, তাহলে দেখো 400 × I1, অর্থাৎ 400 I1
প্লাস এই এই বর্তনীটা দেখো কারেন্ট এইভাবে ঘুরছে, অর্থাৎ এই যে ব্যাটারিটা এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, এগুলো সব আমরা তাহলে ডান পাকে ঘুরবো, মানে ঘড়ি কাঁটার দিকে। প্লাস আর এর মধ্যে কি আছে, I1 প্লাস I2 দুটোই আছে, তাহলে প্লাস আর ইন্টু I1 প্লাস I2 সমান হচ্ছে 10 ভোল্ট এই বর্তনীতে কাজ করছে। ওকে, আর একটা হচ্ছে এটা 1 নম্বর ইকুয়েশন নাম দাও। আর এইখানটা দেখো, এখানটা কি বলেছে, 2 ভোল্ট কারেন্ট পাঠাচ্ছে কত, I2 ইন্টু এটা জি এর যে রেজিস্ট্যান্সটা বলে দেয়নি, তার মানে 0 ধরে নাও, এখানটা কোনো রেজিস্ট্যান্স বা রোধ নাই। আর এইখানটার মধ্যে দিয়ে I1 প্লাস I2 ইন্টু আর। আচ্ছা, 2 নম্বর লুপের জন্য 2 নম্বর লুপে লিখছি আমরা 2 সমান I1 প্লাস I2 ইন্টু আর। ঠিক আছে, এক কাজ করো, এখানে I1 প্লাস I2 ইন্টু আর এই যে মানটা, এটাকে এখানে বসিয়ে দাও এই জায়গাটায়। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা পাচ্ছি দেখো 400 I1 প্লাস এই জায়গাটা আমরা 2 বসিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে, এই 2 নম্বর সমীকরণ থেকে নিয়ে। তাহলে এটা হবে 2 সমান 10। তাহলে এখান থেকে দেখো 400 I1, আচ্ছা এটা তো মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, এক কাজ করি আমরা, ঠিক আছে না, তাই বসে দিই 400 I1 সমান হচ্ছে 8। তাহলে এখানে I1 সমান হবে 8/400। ওকে, I2টা তাহলে 0 ধরো, এই জায়গাটায় 2 নম্বর সমীকরণটা সমাধান করে, যে কোনো ভাবে সমাধান করা যায়, সেটা কোনো ফ্যাক্টর না। অতএব I1 সমান 8/400 এই মানটা বসাও, আর I2 মানটা 0, যেহেতু বলেই দিচ্ছি যে গ্যালভানোমিটার কারেন্টটা 0। ঠিক আছে, গ্যালভানোমিটার মানে এই জায়গাটা I2 ধরে নিয়েছি। তাহলে এখানে এই দুটো মান বসালে কত পাচ্ছি, এই যে 2 নম্বর সমীকরণটা, তাহলে এখানে পাচ্ছি দেখো 2 সমান, অতএব 2 সমান I1টা হচ্ছে 8/400 প্লাস 0 ইন্টু আর। ঠিক আছে, বা এখান থেকে 2 সমান এটা কাটাকাটি করলে 1/50 ইন্টু আর। তাহলে এখান থেকে 8 সমান 50 ইন্টু 2 অর্থাৎ 100 ওহম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই সমাধানটা তোমরা যে কোনো উপায়ে করতে পারো। এখানে আগে I2 বসিয়ে দিতে পারো 0 দিয়ে, এখানে মান ক্যালকুলেশন করতে পারো, বা এটা করে দিতে পারো, দুটোকে ভাগ করে দিয়ে যে কোনো ভাবে করা যায়, সেটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে অ্যান্সার কোনটা এসছে, অপশনে, এটাই বড় ব্যাপার যে অ্যান্সারটা এসছে, এটা এলেই চলবে। ঠিক আছে, আচ্ছা 15 কোশ্চেনটা পড়ো। চিত্রে প্রদর্শিত পরীক্ষায় ভোল্টমিটার 8 ভোল্ট পাঠ দেয়, তাহলে ভোল্টমিটারের রোধ কত? ওকে, ভোল্টমিটারের রোধ মানে হচ্ছে এখানে একটা 10 ভোল্ট, 160, 20, এটা 8 ভোল্ট একটা আচ্ছা ভোল্টমিটারটা এই দুটো প্রান্তের মধ্যে 8 ভোল্টে পাঠ দিচ্ছে। ঠিক আছে, মূল কারেন্ট ধরে নিচ্ছি I। তো একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে মূল কারেন্ট আমরা আগে বার করে নিই, আর আমাদের জানতে কি চেয়েছে, তাহলে ভোল্টমিটার রোধ কত জানতে চেয়েছে। ভেরি গুড, আমরা কাজ করি, এইখানে I ঢুকছে, তো তাহলে এইটার মধ্যে I যাওয়ার পরে এই দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবং ফাইনালি এইখানে তো I আসবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু 8 ভোল্ট পার দিচ্ছে, A এবং B বিন্দুর মধ্যে 8 ভোল্ট ভোল্টেজ অলরেডি ড্রপ হয়ে যাচ্ছে, আমাদের টোটাল দিয়েছি 10 ভোল্ট। তাহলে বাকি যে ভোল্টেজটা B আর, ধরো এটা C বিন্দু, B আর C এর মধ্যে, মানে VBC প্লাস VAB এই দুটো মিলে হচ্ছে 10 ভোল্ট, তাই তো। VA আর B এর মধ্যে অলরেডি 8 হয়ে গেছে, তাহলে 8 প্লাস VBC সমান 10। তাহলে এখান থেকে VBC মানে হচ্ছে 2 ভোল্ট, এটা আগে বার করে নাও। আর এর মধ্যে কারেন্টটা I যাচ্ছে ধরো, তাহলে 20 গণিত I, সেটাই অ্যাকচুয়ালি 2 ভোল্ট, অর্থাৎ 20 গণিত I সমান 2 ভোল্ট। তাহলে এখান থেকে মূল কারেন্ট Iটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 2/20 মানে হচ্ছে 1/10 অ্যাম্পিয়ার, মানে 0.1 অ্যাম্পিয়ার। ওকে, এরপর আমাদের জানতে চেয়েছে যে তাহলে ভোল্টমিটারের রোধ কত। আচ্ছা, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পতন মানে হচ্ছে এইটার মধ্যে দিয়ে কারেন্ট গণিত এই রেজিস্ট্যান্স ইকুয়াল টু এইটার মধ্যে দিয়ে কারেন্ট গণিত এই রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটারের রোধ আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে আর ভি ফর ভোল্টমিটার। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ধরে নাও আইভি কারেন্টটা বার করবো কি করে, অতএব ভি সমান 8 ভোল্ট সমান হচ্ছে আর ভি গণিত আইভি, তাই তো। অর্থাৎ এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, মানে এই দুটোর মধ্যে ভোল্টেজ ড্রপ অর্থাৎ বিভব পতন বা বিভব পার্থক্য, সেটা হচ্ছে এর কারেন্ট গণিত এর রেজিস্ট্যান্স অথবা এর কারেন্ট গণিত এর রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে সেই অনুপাতে আমরা বার করতে পারি, দেখো 8 সমান আর ভির মানটা জানি না, এটা বার করতে হবে। আইভি মানটা কি করে ক্যালকুলেট করছি দেখো, মূল কারেন্ট অর্থাৎ মূল কারেন্ট হচ্ছে I ইন্টু, যেহেতু এর মধ্যে কারেন্ট বার করছি মানে অন্য রেজিস্ট্যান্সটাকে নেবো, তাহলে 160 বাই দুটো যোগফল আর ভি প্লাস এখানে হচ্ছে তোমার 160 প্লাস আর 160, হ্যাঁ। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করো, আয়ের মানটা বসিয়ে দাও 1/10। তাহলে এখান থেকে 8 সমান আর ভি গণিত 1/10 160 বাই আর ভি প্লাস 160, এটা একটু ক্যালকুলেশনটা করে নাও। এখানে শূন্য একটা শূন্য কাটিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, 8 আর ভি প্লাস 8 গণিত 160 সমান 16 ইন্টু আর ভি, 16 আর ভি। আচ্ছা, তাহলে এখান থেকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, 8 ইন্টু 160
গুণ করার কোনো দরকার নেই, 16 - 8 এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 16 - 8 ইন্টু আর ভি। দেখো কেউ মূর্খামের মতো যেন গুণ করে দিও না, তাহলে কিন্তু আবার কষ্ট করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 8 ইন্টু 160 সমান হচ্ছে 8 আর ভি। তাহলে 8 আর এখানে 8 কাটিয়ে দিচ্ছি, অর্থাৎ ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 160 ওহম। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সারটা কত পেলাম, 160 ওহম। ওকে, তো এক্ষেত্রে একটু হালকা নয়েজ আসতে পারে, ফ্যানটা চলছিল তো, গরম করছিল খুব, সেই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। যাকে তোমরা একটু ব্যবস্থা করে নেবে, বুঝতে পারবে দেখো পুরো কথাটা। ওকে, আচ্ছা এটা অ্যান্সারটা দেখা হলো না। অ্যান্সারটা হচ্ছে 160 ওহম, মানে অপশন সিটা হচ্ছে অ্যান্সার। উপরটা মুছে ফেলেছি, ঠিক আছে, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা 16 কোশ্চেনটা পড়ো। প্রদত্ত বর্তনীটি এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? তো এ আর বি এর মধ্যে তুল্যরোধ, আচ্ছা এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সি বিন্দু। তাহলে দেখো এখানে যে রোধগুলো আঁকা হয়েছে না, খেয়াল করো খুব ভালো করে, এই যে 5টা রোধ, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখো তো আমরা এইভাবে আঁকতে পারি কিনা। অর্থাৎ এটা হচ্ছে এ আর সি এর মধ্যে রোধ, এ আর সি। ওকে, এটা হচ্ছে ধরো এখানটা নাম দিচ্ছি ধরো ডি, তাহলে এটা হচ্ছে সি এবং বি এর মধ্যে রোধ, এটা হচ্ছে ধরো বি বিন্দু। ওকে, সি আর বি এর মধ্যে এটা একটা রোধ। আচ্ছা সি আর ডি এর মধ্যে পরে আঁকছি, তার আগে এ আর ডি এর মধ্যে এঁকে নিচ্ছি। এ আর ডি এর মধ্যে দেখো, দেখো আমি ধীরে ধীরে আঁকছি যাতে করে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে এ আর ডি এর মধ্যে, মানে এই মানটা সবগুলি চার দেওয়া আছে বলে আমি আর লিখছি না, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবং বি, এখানে বি আর ডি এর মধ্যে দেখো, বি আর ডি মানে এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই রোধটা। ওকে, এটা হচ্ছে 4। তো সবগুলো যেহেতু 4 ওহম, খেয়াল করো 4/4 সমান 4/4, অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস, এই ফর্মুলা প্রযোজ্য হচ্ছে। আর সি আর ডি এর মধ্যে কানেক্ট আছে কত, সি আর ডি এর মধ্যে 4 ওহম। এটা যদি আর আঁকার দরকার নেই, বুঝতে পারা গেছে কেন আঁকবো না। সেক্ষেত্রে যেহেতু পি বাই কিউ সমান আর বাই এস, অর্থাৎ 4/4, এগুলো মানে এক আসছে, মানে প্রতিমিত কন্ডিশনে আছে, তার মানে এই মাঝের রোধটা আঁকার কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এই যে 5টা রোধ, অর্থাৎ এদের যে তুল্য রোধ কি পাবো, 4 এবং 4 দেখো সিরিজে হয়ে যাচ্ছে, তাহলে 8, অর্থাৎ 4 + 4, একটু ভালো করে লিখি, 4 + 4 8, আর তার সাথে এইখানে 4 + 4 8, মানে এটাও 8 এটাও 8, তাহলে দুটো 8-এর প্যারালাল কম্বিনেশন কত হয়, 8/2, মানে হচ্ছে 4 ওহম। ঠিক আছে, অর্থাৎ কি পেলাম, এই যে জায়গাটা এর টোটাল রেজিস্ট্যান্সটা কত পেলাম, আমরা পাচ্ছি দেখো 4 ওহম। তাহলে এটা একটু ভালো করে আঁকছি এই পুরো সিস্টেমটা। তারপর ফাইনালি এই এ আর বি এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স এখানে যেটা কানেক্ট আছে, এখান থেকে এ আর বি এর মধ্যে 16 ওহম আছে না, এই জায়গাটা এটা, তখন আমরা 16 ওহম এখানে কানেক্ট করে দেবো। এখানে একটু ফের একবার এঁকে নিচ্ছি। এর মধ্যে আমরা টোটাল পেলাম 4 ওহম, আর এটা এ বিন্দু, আর এখানে পেলাম 16 ওহম, যেটা ফাইনালি আবার লাগানো আছে, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, তো সেক্ষেত্রে 16 আর 4 এই দুটো তাহলে কম্বিনেশন যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আমরা এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি, যেহেতু মুখে মুখে এগুলো ক্যালকুলেশন করা যাবে। ওকে, অর্থাৎ 4 এবং 4 মিলে 8, এইখানে 4 এবং 4 মিলে 8, 8-এ 8 এবং 8 দুটো 8 থাকা মানে 2 দিয়ে ভাগ, যতগুলো থাকবে একই মানে হওয়ার জন্য তত দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 4 আর 16-এর জন্য গুণফল গণিত, অর্থাৎ গুণফল বাই যোগফল। ওকে, তাহলে এটা 4 16 64। ওকে, 4 16 64, 4 আর 16 20, মানে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 32/10, অর্থাৎ 3.2 ওহম। তাহলে কি দাঁড়ালো, এ আর বি এর মধ্যে যে টোটাল তুল্য রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 3.2 ওহম। এরপর আমাদের অপশনগুলো দেখো, অপশন কোনটা রয়েছে, অপশন ডি তে রয়েছে, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট এরপর আমাদের 17 নম্বর কোশ্চেনটা ফলো করো। আচ্ছা, এরপর আমরা সেকশন ডি তে ঢুকে গেছি, অতটা ক্যালকুলেশন করতে হবে না, যা ক্যালকুলেশন বেসড অঙ্ক সেটা আমাদের মানে ক্যালকুলেশন বেসড যে কোশ্চেনগুলো হয়ে গেছে সি এর যে সেকশনটা। এবার 17 কোশ্চেনটা বলেছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, রোধাঙ্ক আর ব্যাসার্ধ। মনে রাখবে একটু কোশ্চেনটা ভুল আছে, এই পেজটা এত ভুল আছে এত ভুল আছে না, ওই জন্য এই পেজটাকে সিলেক্ট করলাম, যে স্টুডেন্টরা অনেকে করতে গিয়ে হয়তো এগুলো সমাধান করতে গিয়ে কনফিউশনে পড়ে যাবে, তাদের কনফিডেন্সটা কমে যাবে, যে অ্যাকচুয়ালি এটা ভুল আছে না আমার ভুল হচ্ছে, এটা ভাববে তখন। তো সেই জন্য এটা তোমাদের যাতে সেই সমস্যাটা না হয়, তার জন্য এটা সমাধান করে তোমাদেরকে এগিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে মোটামুটি একটু শুধরে নিলেই বা কোশ্চেনগুলো সমাধান করে নেওয়া যাবে। ঠিক আছে, আর বোর্ড পরীক্ষার জন্য নিশ্চিন্তে থাকো, অত চিন্তা করো না, যে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন সঠিক থাকবে। যদি ন্যূনতম ভুল এসে যায় সেটা বলার কিছু ভাষা রাখে না, মানে সেই রকম ভাষা বলার মতো আমার স্টকেও সেভ নাই, বুঝতে পারছো। তো যাই হোক, সেই নিয়ে চিন্তা করো না, তবে তোমাদের কোশ্চেন যথেষ্ট ভালো হবে এটা আশা করতে পারো। ঠিক আছে, যেহেতু তোমাদের এই বছর প্রথম এমসিকিউ পরীক্ষা, মানে আগের বছর তোমরা দিয়েছো 11-এর এইচএস পরীক্ষা, মানে এই বছর, তাই তো, তাই কোশ্চেন যথেষ্ট সুন্দরই করবে। আচ্ছা আমরা কোশ্চেনটা দেখি। ব্যাসার্ধ তারের দৈর্ঘ্য, রোধাঙ্ক, ব্যাসার্ধ তিনটেরই অনুপাত, মানে L1:L2, এটা বলেছে 1:3, আবার এটাই বলেছে R1:R2, এটাকেই বলেছে রোধাঙ্ক, মানে ρ1:ρ2। আমি সবগুলো একসাথে লিখে নিলাম, তোমরা বুঝতে পারছো কোনটা কি লিখেছি। তাহলে A1/A2 এই মানটা আমাদের লাগে, তোমরা জানো সেটা হচ্ছে
a1 মানে পাই r1 স্কোয়ার বাই পাই r2 স্কোয়ার। তাহলে এখান থেকে r1 বাই r2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। r1 বাই r2 তার হোল স্কোয়ার মানে 1/3 তার হোল স্কোয়ার, মানে 1/9। এই মানটাও লাগতে পারে, কারণটা হচ্ছে আর এর মান আমরা জানি রো এল ডিভাইডেড বাই এ। এটা তো কোনো তারের রোধের যে ফর্মুলা, রোধাঙ্ক ইন্টু লেন্থ বাই তার ক্রস সেকশন। তো এখন দেখো, যেহেতু বলেছে যে মোটা তার সরু তার একটা ব্যাপার বলেছে, দেখো সরু তারটা রোধ 10 ওহম। আমরা এক কাজ করি, সরু তার কোনটাকে ধরবো, সরু তার এটাকে ধরে নিচ্ছি, আর ওয়ানটাকে সরু তার ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 10 ওহম। মানে 1 দিয়ে যেগুলো ডিনোট করছি সব সরু, আর 2 দিয়ে যেগুলো ডিনোট করবো সেটা হচ্ছে মোটা, ঠিক আছে। এটা আমরা একটু লিখে রাখলাম, মানে এটা গন্ডগোল পাকাও না যেন। মোটা তার এটাকে আমরা R2 ধরে নিচ্ছি, তার যে রোধটা R2। তাহলে এক কাজ করি, এখান থেকে R1 মানে হচ্ছে রো 1 L1 বাই A1, তাহলে R2 মানে হচ্ছে রো 2 L2 বাই A2, দুটোকে ভাগ করে দাও। R1 বাই R2, এইটা ভাজিত এটা করা মানে হচ্ছে রো 1 বাই রো 2 আসবে, রো 1 বাই রো 2 ইজ টু ইন্টু, আচ্ছা L1 বাই L2, L1 বাই L2 ইন্টু এখানে 1 বাই A1 বাই 1 বাই A2, সব ভাগগুলো লিখলাম। তাহলে রো 1 বাই রো 2 ইন্টু L1 বাই L2, এগুলো সব ইজ টু কেন হয়ে যাচ্ছে, এখন ইজ টু আসেনি, ইন্টু A2 বাই A1। তাহলে রো 1 বাই রো 2 মানে 1/3, এটাও 1/3। আচ্ছা এই A2 বাই A1 দেখো আমরা বার করে রেখেছি, ওই জন্য বললাম একটু পরে লাগবে। A1 বাই A2 1/9, তাহলে A2 বাই A1 করলে 9/1, অর্থাৎ এটা হবে 9/1। কাটাকুটি করো সমান 1 আসছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, R1 বাই R2 সমান 1, অর্থাৎ এখান থেকে লিখতে পারি R2 সমান R1, মানে এটারও রেজিস্ট্যান্সটা 10 ওহম হবে, ঠিক আছে। তাহলে 10 ওহম মানে হচ্ছে অপশন কোনটা আসছে, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ এটারও যা রেজিস্ট্যান্স ওটারও তাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। 18 কোশ্চেনটা দেখো, প্রদত্ত চিত্রে বা চিত্রে প্রদর্শিত বর্তনীতে এস চাবিটি সংযুক্ত করলে 4 ওহম রোধটিতে তড়িৎ প্রবাহ কত হবে। ওকে, 4 ওহম মানে হচ্ছে এইখানটা, তাহলে এটা ধরে নিচ্ছি এর মধ্যে কারেন্ট আসছে I2, আর এই দিকে কারেন্ট যাচ্ছে I1, অর্থাৎ আমাদের বার করতে হবে ফাইনালি I2 এর মানটা কত, ঠিক আছে। তো এইখানটা দেখো, যদি আমরা কারচফস KCL অ্যাপ্লাই করি, মানে কারচফস কারেন্ট ল, তাহলে I1 ঢুকছে, এইদিকে I2 ঢুকছে, এই জায়গাটা কত আসবে, টোটাল I1 প্লাস I2 আসবে, ঠিক আছে। আচ্ছা এটাকে I বলেছে, সেটা ছবিতে দেখো দেখা যাচ্ছে I সমান বড় হাতের I। ওকে, এটা বড় হাতের I। ওকে, তাহলে এক কাজ করো, এই সি পয়েন্টের বিভবটাকে একটা কিছু ধরে নাও। আরো দুটো বিভব দিয়ে দিয়েছে দেখো, এ এবং বি বিন্দুর বিভবটা 20 ভোল্ট আর 5 ভোল্ট। এটা হচ্ছে 20 ভোল্ট আর এটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। এক কাজ করি, এটাকে ভি ধরে নিচ্ছি, এর যে ভোল্টেজটা সি বিন্দুর যে বিভবটা সেটা ভি ধরে নাও। আর এই জায়গাটা যেহেতু এখানে গ্রাউন্ড করা আছে, মানে আর্থিং করা আছে, তাহলে পৃথিবীর বিভবটা 0 ধরা হয়, তাহলে এই জায়গাটা বিভবটা 0 আসবে। এবং এটা হচ্ছে এস সুইচ, যেটা এই জায়গাতে এই যে কানেক্টেড করা আছে, ঠিক আছে। তাহলে কাজ করি, এসি বর্তনীটার জন্য সব ক্ষেত্রে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করছি, কারচফ সূত্র এখন লাগবে না। অর্থাৎ এসি বর্তনীর জন্য, তাহলে দেখো এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তবেই তো এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে। তাহলে এখানে ভি সমান আই, আর ভি মানে হচ্ছে 20 মাইনাস এটা হচ্ছে ভি, তাহলে 20 মাইনাস ভি সমান আই মানে হচ্ছে I1 ইন্টু 2, তাহলে 2I1, অর্থাৎ 20 মাইনাস ভি সমান হচ্ছে 2I1, এটা 1 নম্বর সমীকরণ। একইভাবে এই দিকটা অ্যাপ্লাই করো, এখানে আসছে আমাদের 5, এটা 5 মাইনাস এটা ভি সমান 4I2, 5 মাইনাস ভি সমান 4I2। আর এটাকেও অ্যাপ্লাই করো, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে 0, ভি মাইনাস 0 সমান I1 প্লাস I2 গুণিত 2। তাহলে এখানে আসছে দেখো, মানে এটা হচ্ছে এসি লাইনটার জন্য, এটা হচ্ছে ধরো বিসি লাইনটার জন্য, আর এটা হচ্ছে সি, এখানে ডি বিন্দু ধরো না একটা কিছু, সিডি লাইনটার জন্য। তো তাহলে কি দাঁড়াচ্ছে, ভি মাইনাস 0 সমান 2 ইন্টু I1 প্লাস I2, তাই তো। তাহলে ভি এর মান হচ্ছে 2 ইন্টু I1 প্লাস I2। আচ্ছা এই তিনটে সমীকরণ আমরা পেয়েছি, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এক কাজ করে এগুলো সমাধান করো। কি করবে বলো তো, 20 মাইনাস ভি, আচ্ছা এই দুটোকে প্রথম সমীকরণটাকে আগে 2 দিয়ে গুণ করে দাও। এই জায়গাটা দেখো লিখছি একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, তো আমি এক কাজ করে নিচেটাকে নামিয়ে দিই একটু। 5 মাইনাস ভি সমান 4I2 ছিল এটা, এটাকে একটু 2 দিয়ে গুণ করলে কথা হবে 40 মাইনাস 2V সমান 4I1। তাহলে এই দুটোকে যোগ করে দাও, 1 প্লাস 2, দুটোকে যোগ করলে কত পাই, 20 আর 40 কত হয়, সরি 40 আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে 40 আর 5 45, 2V আর ভি মানে হচ্ছে 3V সমান 4I1 4I2, 4 ইন্টু I1 প্লাস I2। দেখো এই 4 ইন্টু I1 প্লাস I2, তো এখন আমরা এই যে মানটা পেয়ে আছি না,
এটার জায়গায় বসাবো, তাহলে টু ইন্টু আয়ন প্লাস I2। ওকে, তো সেক্ষেত্রে এই 2 ইন্টু আয়ন প্লাস I2 জায়গায় ভি বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু ভিতরটার জন্য ভি মানে 2V, তাহলে কি দাঁড়াচ্ছে 45 মাইনাস 3V সমান 2V। তাহলে 45 সমান 3 আর দিয়ে 5 ইন্টু ভি বা ভি সমান 9, ভি এর মান 9 পেয়েছি, মানে এই জায়গায় যে ভোল্টেজটা এটা পাচ্ছি 9 ভোল্ট। ওকে, তাহলে এর মধ্যে যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম এই মানটা কোথায় বসাবো বলতো, এই 2 নম্বর সমীকরণটায় বসিয়ে দাও, অর্থাৎ 2 থেকে পাই, এখানে দেখো 5 মাইনাস ভি। ওকে, তাহলে 5 মাইনাস ভি মানে হচ্ছে এখানে 9 সমান হচ্ছে 4 ইন্টু I2, তাহলে এখান থেকে -4 সমান 4I2, তাহলে I2 সমান অ্যাকচুয়ালি -1 অ্যাম্পিয়ার। এক কাজ করো, এখানে কারেন্ট অ্যাকচুয়ালি ওই দিকে যাচ্ছে, মাইনাস এসে গেছে মানে ওই দিকে কারেন্ট যাচ্ছে, সি থেকে বি এর দিকে। তো এটা তাহলে মড ভ্যালুটা যদি নিয়ে নিই, I2 এর মানটাকে 1 অ্যাম্পিয়ার ধরে নাও, কারণটা হচ্ছে এখানে অপশানেতে দেখো কত মাইনাস নেই। ওকে, তাহলে 1 অ্যাম্পিয়ার, তাহলে মাইনাস যেহেতু দেওয়া নেই তার মানে মাইনাসটা আর কিছুই নয়, শুধুমাত্র কোন দিকে কারেন্ট মানে কারেন্টটা যাচ্ছে সেটাকে ডিনোট করছে। তাহলে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা আগেই বললাম যে এইদিকে কারেন্টটা আমরা ধরে নিয়েছিলাম, উত্তর এসছে উল্টো দিকে কারেন্টটা যাবে। ওকে, 19 প্রশ্নটা দেখো, কোনো এক স্থানে ভূচম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, ওই স্থানে বিনতি কোণের মান কত? আচ্ছা, তোমরা জানো যে এটা ধরো এই বরাবর যদি পৃথিবীর উপাংশটাকে মানে অ্যাকচুয়াল যে চুম্বক ক্ষেত্রটাকে যদি দেখানো হয়, তাহলে এটা হচ্ছে তো অবশ্যই এইচ, আর এই দিকটা হচ্ছে তার ভার্টিক্যাল উপাংশ বা ভি। তো ভি এর মানটা আমরা যেহেতু হরাইজন্টাল লেভেলে বাস করছি, তাহলে আমাদের সাপেক্ষে অ্যাঙ্গেলটা ধরতে হয় সবসময়। এটা যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এইচ সমান এই দিকটা ধরো আই। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা সামান্তরিক না এখানে আয়তক্ষেত্রে চলে আসছে, তো এটা হবে তখন ড্র করলে এটা ধরো বি, তাহলে এইচ সমান বি কস থিটা, আর ভি সমান হচ্ছে বি সাইন থিটা। ঠিক আছে, যেদিকে থিটা থাকে সেই দিকে কস উপাংশ হয়। আচ্ছা, এরপর বলে দিয়েছে যে এখানে যেটা দিয়েছে উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ। উল্লম্ব উপাংশ মানে ভি, ভি মানে ভার্টিক্যাল মানে উল্লম্ব, তাহলে √3 অফ কার বলেছে অনুভূমিক উপাংশ মানে এইচটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে এখান থেকে একটু দেখে শুনে মানগুলো বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। দেখো ভি মানে বি সাইন থিটা, ঠিক আছে, বি সাইন থিটা সমান √3 ইন্টু বি কস থিটা। ওকে, তো এখানে বি কেটে দাও, তাহলে এখান থেকে আসছে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সমান √3, তাহলে কত হয় ট্যান 60 মান √3 হয়, তাহলে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, অ্যান্সার দেখো, এরপর আমাদের অপশনটা মেলাতে হবে, অপশন এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হলো সঠিক উত্তর। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিন্দু উৎসের গড় আউটপুট ক্ষমতা 1500 ওয়াট, উৎস থেকে 3 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান কত হবে? আচ্ছা, তার মানে এইখানটা ধরো এই জায়গাটা একটা কোনো অ্যান্টেনা বা কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণকারী কোনো উৎস আছে, তো সে ধরো কন্টিনিউ চতুর্দিকে উৎস ছুড়ে দিচ্ছে, মানে এই উৎস থেকে কন্টিনিউ বিকিরণ ছুড়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই বিকিরণগুলোকে আটকাতে গেলে আমাদেরকে এরকম একটা গোলীয় তল বা ধরো একটা ফুটবল কল্পনা করো, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি ফুটবলটাকে কল্পনা করি, যেটার ব্যাসার্ধ কত হবে গো? এটার ব্যাসার্ধ হচ্ছে আর এর মানটা বলেছে 3 মিটার দূরত্বে, মানে এই জায়গাটাতে সে প্রতি একক সেকেন্ডে একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি ছুঁড়ে দিচ্ছে বা বিকিরণ করছে এখান থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে কন্টিনিউ বের করছে, তো সেই যে মানটা এখানে একটা নির্দিষ্ট এরিয়া যদি কল্পনা করি, মানে হচ্ছে পুরো এরিয়াটাই ধরে নাও না 4πr², তাহলে সেক্ষেত্রে মোট যে শক্তি প্রতি সেকেন্ডে আপতিত মোট শক্তি, তাহলে প্রতি সেকেন্ডে আপতিত মোট শক্তি এর মানটা হচ্ছে দেখো, ক্ষমতাটা বলেছে পি সমান 1500 ওয়াট, প্রতি সেকেন্ডে সে 1500 ওয়াট বা 1500 জুল, প্রতি সেকেন্ডে 1500 জুল, অর্থাৎ 1500 জুল পার সেকেন্ড এই হারে সে শক্তি বিকিরণ করছে। ওকে, আর প্রতি ক্ষেত্রফলে আই মানে হচ্ছে দেখো তীব্রতা মানে কি দাঁড়াবে এখানে অর্থাৎ মোট যে শক্তি প্রতি সেকেন্ডে প্রতি ক্ষেত্রফলে পড়ছে সেটা হচ্ছে তীব্রতা, এই জায়গাটা প্রতি একক ক্ষেত্রফলে একক সময় কতটা শক্তি যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো এই মানটাকে আমরা ক্যালকুলেট করবো এইভাবে, অর্থাৎ আই সমান হচ্ছে সি ইন্টু ইউ, সি মানে হচ্ছে শূন্যস্থান আলোর বেগ, ইউটা হচ্ছে শক্তি ঘনত্ব, ওইটা আমরা পরে আসছি। এবার পি এর সাথে আই এর যে রিলেশনটা, অর্থাৎ আই এর মান হচ্ছে আই সমান হবে পি বাই 4πr²। ঠিক আছে, সি ইন্টু ইউ সমান পি বাই 4πr²। ওকে, তাহলে ইউ সমান হচ্ছে পি বাই 4πcr², সি এর মান আছে সি সমান হচ্ছে শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে দেখো 4πr²,
আচ্ছা, আবার ইউ মানে যদি ওখানে তড়িৎ যে প্রাবল্যটা মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার মান যদি হয় E0, তাহলে তার যে রাশিমালাটা হয় হাফ এপসাইলন জিরো E0 স্কোয়ার সমান, তার মানে এটা আসবে 4 পাই সি আর স্কোয়ার। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন বেসড কোশ্চেন দিয়েছে, তাহলে এখান থেকে E0 স্কোয়ার মানটা একটু বার করে নিতে হবে, 2p/4 পাই এপসাইলন জিরো ইন্টু 4 পাই এপসাইলন জিরো ইন্টু সি আর স্কোয়ার। আচ্ছা, এক কাজ করে আমরা কিভাবে মানগুলো ক্যালকুলেশন করছি দেখো। ওকে, এখান থেকে E0 মানটা আসবে, রুট করে দিলেই চলে আসবে 2p/4 পাই এপসাইলন জিরো ইন্টু সি আর স্কোয়ার। আমরা কাজ করি এটাকে ডাইরেক্ট মান প্লট করি, তো কোথায় লিখবো, আর লেখার তো জায়গা খুব কম। এক কাজ করে এখানটা আমরা মুছে দিচ্ছি, পি এর মান 1500, আগে মানগুলো বসিয়ে নি, নাহলে মুছে দিলে প্রবলেম হবে। 2 গুণিত 1500, আচ্ছা 1/4 পাই এপসাইলন জিরো, এটার মান তো হয় 9 × 10⁹, তাহলে একবারে লিখে দিই, এখানটা একটু ছোট করে লিখছি। ওকে, ডিভাইডেড বাই, আচ্ছা সি মানে হচ্ছে 3 × 10⁸, আর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, এখান থেকে যে দূরত্বটা 3 অত মিটার ব্যাসার্ধেরই মানে 3 স্কোয়ার। তো মোটামুটি আমাদের একটা ক্যালকুলেশন করার মতো কন্ডিশন চলে এসছে। আচ্ছা কাজ করি, 3 স্কোয়ার মানে 9, এখানে 9 কাটিয়ে দিলাম, 3 3 আর এখানে 500। ঠিক আছে, 500 দিয়ে 1000, 1000 গুণিত 10⁻9 মানে 10⁻12, 12/10⁸, তার মানে মান আসছে অ্যাকচুয়ালি 10⁻12/8, 12 - 8 মানে হচ্ছে 10⁻4, মানে অ্যান্সার আসবে 10 স্কোয়ার। আচ্ছা 10 স্কোয়ার মানে 100, 100। ওকে, ভালো মান চলে এসছে। তাহলে এখানে E0 মানটা আমরা পেলাম 100 ভোল্ট/মিটার, বা যে ইউনিট থাকবে ইউনিট নিয়ে চাপ নেই, কারণ তোমাদের তো এমসিকিউ কোশ্চেন, দাগ দেওয়া নিয়ে কাজ, সেটা যেন ঠিকঠাক হয়, গোল যে বৃত্তটা কমপ্লিট করবে ওএমআর শিটে সেটা যেন ভালো করে হয়। দেখি অ্যান্সার কি আছে, অপশন বিটা। আচ্ছা অপশন বিটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, বেশ ভালো। একটু বোঝে নাও কোশ্চেনটা, এখান থেকে প্রত্যেক সেকেন্ডে সে যে শক্তি বিকিরণ করছে, শক্তি মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যকে প্রতি সেকেন্ড করা মানে হচ্ছে সেক্ষেত্রে ওয়াট। ঠিক আছে, পি মানে হচ্ছে এখানে ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়, অর্থাৎ পি সমান, আমি এখানে হালকা করে লিখছি, পি সমান W/টাইম। ঠিক আছে, তো প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ছুঁড়ে দিচ্ছে সেটা হচ্ছে 1500, আর সেটা এখানে গিয়ে এই যে জায়গাগুলো সারফেস গুলোতে গিয়ে ঢাই ঢাই করে এখানে পড়তে থাকবে। এখানে যে এরিয়াটা, সেটা একটা ছোট্ট এরিয়া ধরে নিচ্ছে, পুরো এরিয়াটা ধরা মানে হচ্ছে 4 পাই² তো প্রতি সেকেন্ডে প্রতি ক্ষেত্রফলে যেটা হচ্ছে, যেটা ছুঁড়ে দিচ্ছে সেটাই তো এখানে তীব্রতা হয়, শক্তি বিকিরিত। আয়ের জায়গায় সিইউ, ইউ এর জায়গায় হাফ এপসাইলন জিরো E0 স্কয়ার, সেই মানগুলো একটু বসালেই তোমরা সুন্দর নিজেদের উপর ক্যালকুলেশনটা করে নিতে পারবে। আমি এখানে নিজে মুখে মুখে করেছি, ক্যালকুলেশন এখানে ক্যালকুলেটর সাহায্য নিইনি, তো সেক্ষেত্রে এইভাবে একটু করেছি, দেখে নেবে। ওকে, 21 থেকে যে প্রশ্নগুলো আছে আগেই বলেছি, প্যারাটা নিজেরা একটু পড়ে নেবে, এখানে থিওরি থেকে জাস্ট একটা প্যারাগ্রাফ তুলে দেয় আর কি, সেই সিন আনসারের মতো না পড়লেও চলো, আগেও বারবার বলেছি। যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোকে একটু ভালো করে পড়ো। 21 দেখা কোশ্চেনে যাচ্ছি, একটি স্থানে বিভব অপেক্ষক ভি সমান, এইখানটা মানে করানোর সময় দেখলাম 2x² প্লাস, এই যে প্রচুর ভুল, বুঝলো, এটা 3y³ করে নেবে। তো দেখো 21 কোশ্চেনটা ভি এর মানটা দেওয়া আছে, তো আর এখান থেকে ইটা বার করতে হবে, আমরা একবার ফর্মুলা লিখে রেখেছি, তো এই পয়েন্টে ইটা বার করতে হবে, মানে তড়িৎ প্রাবল্যটা। এক কাজ করি, এখানে ∂V∂x ∂V∂y ∂V∂z মানটা বসিয়ে তোমরা ডেরিভেটিভ করে, এক্স এর জন্য খালি ডেরিভেটিভটা করো, পাশে লিখছি না তো। এক্স এর জন্য ডেরিভেটিভ 2 × 4x, মানে এটা হবে 4x i ক্যাপ, বাকি ওয়াই আর জেডটা কনস্ট্যান্ট বলে এটা 0, ওয়াই এর জন্য যখন করবো ওয়াইটা রাখবো, বাকিগুলো 0 করে দাও। ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এই 3 করে নেবে এটা, ওটা দেবো বই থেকে কোশ্চেনগুলো তুলে দিচ্ছে, মানে পরপর একটা পাতা থেকে তুলে দিয়েছে। ছায়া প্রকাশনী, তোমরা যদি বইটা একটু দেখো, ছায়া প্রকাশনীর যে ফিজিক্সের বইটা, DMM দোয়ারি মজুমদার মাইতির, ওর পেজ নাম্বার 99, ওই যে একটা পোর্শন আছে, কি যেন, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের সম্পর্ক, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের সম্পর্ক, এই জায়গা থেকে দেখবে দিয়েছে সম্পর্ক, ওখানে পরপর 4টে কোশ্চেনই দিয়েছে, কিন্তু 4 নম্বর যে কোশ্চেনটা আছে না, ওটা কিন্তু ভুল আছে। কোশ্চেন আমি সলভ করলে বলে দিচ্ছি কোনখানটা ভুল আছে, তো ওরা পরপর ওখান থেকে তুলে দিয়েছে। এটা আমি বইটা সার্চ করছিলাম এই কারণে, এখানে প্রচুর কোশ্চেন ভুল রয়েছে, যে কারণে অ্যান্সারটা বার করার আমি বার করতে পারছিলাম না, ওই জন্য ওখানে সলভটা দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম যে হ্যাঁ কোশ্চেনগুলো বই থেকে দিয়েছে, বাট ভুল দিয়েছে একটু, তো তোমরা ওখানে একটু সার্চ করে নেবে, দেখতে পাবে। আচ্ছা এই যে ওইখানে দেখবে এখানে 3y³ আছে, আচ্ছা প্লাস ∂V∂y 3 থেকে 9y², তাহলে 9y² জে ক্যাপ, ∂V∂z 5 × 10 -10 জেড কে ক্যাপ। ঠিক আছে, এই মানটা আসবে। ওকে, তো এরপর x y z এর জায়গায় 2 4 5 বসিয়ে দাও,
তাহলে মাইনাস 4 দুগুণে 8 আই ক্যাপ, 9 ইন্টু 4 স্কোয়ার জে ক্যাপ, এটা মাইনাস আছে 10, জেড জেড মানে হচ্ছে 5 কে ক্যাপ। ওকে, তাহলে মাইনাস 8 আই ক্যাপ মাইনাস 144 প্লাস 50 কে ক্যাপ। ঠিক আছে, 144 জে ক্যাপ 50 কে ক্যাপ। ওকে, এটা ই ভেক্টর পেলাম। আমাদের উত্তরটা কিন্তু সেভাবে দেওয়া নেই, এখানে মানটা বার করতে হবে। মানে কোশ্চেনটা একটু লেংদি দিয়েছে, ছোটখাটো কোশ্চেন, এগুলো এমন কিছু নয়, মুখোমুখি করা যাবে। তাহলে ই এর মানটা আসবে √অফ ই এক্স স্কোয়ার। তোমরা ভেক্টরের সূত্র জানো, এটা ই ওয়াই স্কোয়ার ই জেড স্কোয়ার, √অফ ই এক্স স্কোয়ার মানে এই -8 তার হোল স্কোয়ার প্লাস -144 তার হোল স্কোয়ার, আর এটা 50 স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেশন নিজেরা করে নাও। 152.63 বা এরকম একটা কিছু মান আসছে, প্রায় 152 একক। এই মানটাকে আমরা অ্যাটেন্ড করলাম। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশন ইউজ করবে, না হলে উপায় নেই। তো এখানে 144 স্কোয়ারটা যদি মুখস্থ সবাইকার থাকবে না অত। আচ্ছা, এরপর আমাদের অ্যান্সার একটু দেখতে হবে। অ্যান্সার কোনটা আসছে? 152 মানে অপশন বিটা অ্যান্সার আসছে। তোমরা ক্যালকুলেশন একটু করে নেবে। আর এই জায়গা থেকে পরপর যে কোশ্চেন দিয়েছি না, পুরো ছায়া প্রকাশনী বইটা থেকে দিয়ে দিয়েছে দেখলাম। সেই জন্যই বললাম যে কোশ্চেনটা ভুল আছে। মানে এমনটা হয়, আমাদেরও কনফিউশনে ফেলে দিতে হয় যে যদি কোনো কোশ্চেন ভুল থাকে, যে এটা কি আমার ভুল হলো, নাকি কোশ্চেনটা ভুল আছে, নাকি কেন উত্তর মিলছে না, নাকি সমাধানটা কোথায় ভুল আছে, এই জিনিসগুলো ঘটতে থাকে। তো স্টুডেন্টদের ক্ষেত্রেও সেটা হতে থাকে। সেটাকে দেখার জন্য তখন আবার বাধ্য হয়ে কোশ্চেনটা যে কনফার্ম ভুল আছে সেটা দেখার জন্য হেতা হতা বই উল্টাতে হয়, খুঁজতে হয় যে দেখি এই ধরনের কোশ্চেন কোথাও আছে কিনা, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়াল কোথায় ভুলটা আছে। তো সেখানে দেখেছিলাম এই জায়গাটা ভুল আছে। এরপরে যে কিছু কিছু কোশ্চেন আছে সেখানেও ভুল আছে, কোশ্চেনগুলো আসছি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, দিয়ে এরপর 22 কোশ্চেনটা একটু পড়ে নাও। একটি স্থির তড়িৎ ক্ষেত্রে উৎস থেকে দুটো বিন্দু এ আর বি যথাক্রমে 1 মিটার 2 মিটার দূরে অবস্থিত। উৎস থেকে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই সমান 5/x স্কোয়ার। এ আর বি বিন্দু দ্বয়ের মধ্যে বিভব কত? আচ্ছা, আমি একটু লিখে নিই। ই এর মানটা দিয়েছে 5/x স্কোয়ার, আর আমরা তো জানি ই সমান -del(b)del(x) আই ক্যাপ, একইভাবে -del(b)del(y) জে ক্যাপ, del(b)del(z), অর্থাৎ এটা হয় del(b)del(y) জে ক্যাপ, del(b)del(z) কে ক্যাপ। এক কাজ করি, এখানে তো এক্সটাই আছে শুধু, তাহলে সমান -del(b)del(x) আই ক্যাপ। এই জায়গাটা শুধু একটাই মান থাকছে, যেহেতু এক্স এর ফাংশন, ওয়াই জেডটা নাই। তাহলে এক কাজ করি, এই ভেক্টরটাকে এইভাবে লিখি -db(dx), মানে তখন একটার জন্য পুরো ডেরিভেটিভ আকারে লেখা যায়। তাহলে এখান থেকে লিখছি -db(dx) সমান 5/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো -db(dx) মানে -db সমান 5/x স্কোয়ার dx। এরপর এটাকে ইন্টিগ্রেশন করবো কোথা থেকে? এ আর বি বিন্দু থেকে। এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা বলেছে 1 মিটার, আর বি বিন্দুর যে স্থানাঙ্ক 2 মিটার। তাহলে আর একটু কাজ করে নিই, অর্থাৎ -dbর মানটাকে এইভাবে ইন্টিগ্রেশন করছি এ থেকে বি তে। ঠিক আছে, মানে ভি এ থেকে বি সমান 5/x স্কোয়ার dx। এটাকেও ইন্টিগ্রেশন করবো 1 মিটার থেকে 2 মিটার। এই বাউন্ডারির মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা সমাধান করব। আচ্ছা, এক কাজ করি, এ বি বিন্দুর যে বিভব সেটাকে লিখছি ডিভি, মানে ভি হবে ইন্টিগ্রেশনটা -ভি। বি আর এ, এক কাজ করি বিটাকে ওইদিকে মাইনাসটা পাঠিয়ে দিচ্ছি। বি এর জন্য যে বিভব ভিবি, আর এ এর জন্য যে বিভব ভি এ, এটাকে আমরা লিখছি এইভাবে একটু। হ্যাঁ, আচ্ছা, 5/x স্কোয়ার x⁻², অর্থাৎ x⁻n dx এর ইন্টিগ্রেশন কত হয়? x⁻n+1/n+1। সেই মানটা যদি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে কাজ করি -5 x⁻², 2টা উপরে হলো -2/-2 + 1, কত 1 থেকে 2 এর মধ্যে। তাহলে এখান থেকে দেখো ভিবি -va, এটাকে -5 x⁻1/-1 1 থেকে 2 এর ইন্টিগ্রেশন। তো এক কাজ করে এই মাইনাসটা কাটিয়ে দিচ্ছি, তাহলে 5 2, এখানে x এর জায়গায় 2 বসা একবার, তাহলে এটা আসছে 5, x এর জায়গায় 2 বসা 2^12 2^-1 মাইনাস 1^-1, মানে এটা আসবে 5 গুণিত ½ - 1। আগে দেখি মাইনাস আছে নাকি অপশনে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাস টেনে গন্ডগোল পাকায় না, নাই, তাহলে চিন্তা করার দরকার নেই। তাহলে এটা আসছে -2.5 ভোল্ট। এর মানে এটাই বিটা কম এটা বেশি, বুঝলে তো? যেহেতু 2 মিটার দূরত্বে আছে, আমরা তো জানি বিভবের রাশিমালা কি হয়, ভি সমান q/4πε0r। তার মানে ভি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ দূরত্ব যত বাড়ে ভি এর মান কমে। এখানে দুইটা যেহেতু বেশি, তাই ভিটা এখানে অ্যাকচুয়ালি এ এরটা বেশি হবে, বি এরটা কম, অর্থাৎ ভি এ মাইনাস ভিবিটা আমাদের বার করতে হতো, সেটা হবে 2.5 ভোল্ট।
উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, তো এরপর আমাদের অপশানটা একটু দেখে নাও। অপশান 2.5 ভোল্ট, 2.5 একক বলেছে, ভোল্টও বলেনি, তাহলে আমরা একটু পাকামো করে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। অপশান বিতে আছে। ঠিক আছে, উত্তর চলে এসে নাও, অত চিন্তা করার দরকার নেই, যখনই কাছাকাছি উত্তর চলে আসবে দাগ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে, বেশি সময় নষ্ট করা যাবে না, বুঝলে তো, একদম সময় বেশি দেওয়া যাবে না। পরেরটা পড়া ভালো করে। 23 কোশ্চেনটা আবার ভুল আছে, একটু বলে দিচ্ছি কোথায় ভুলটা রয়েছে। শূন্যস্থানে রাখা দুটো বিন্দু আধান ওয়াই অক্ষের উপর ওয়াই সমান 2 সেমি আর -2 সেমি বিন্দুতে অবস্থিত। এদের প্রতিটির মান 10⁻⁹ কুলম্ব। এক্স অক্ষের উপর ওই যে পি বিন্দুটা আছে না, ছবিটা আমি একটু এঁকে দিই। এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এই বরাবর জেড অক্ষটা আমি অল্প করে আনলাম, বেশি বড় দেখানোর দরকার নেই। এইটা হবে পি বিন্দু যেটা আছে এক্স অক্ষের উপর, সেটা হবে 3.5 সেমি, (0). ঠিক আছে, ওইখানটা একটু ভুল আছে, দেখো কমা পড়ে গেছে, ওইটা 3.5 হবে। তার মানে এই জায়গাটা ধরো 3.5 সেমি, আমি একটু কাছে আঁকি, 3.5 সেমি, (0). ঠিক আছে, আর এখান থেকে 2, এটা হচ্ছে 0,2 বিন্দু, আর ওয়াই অক্ষের অপোজিটে মানে হচ্ছে 0,-2 বিন্দু। এই দুটো পয়েন্টে দুটো কিউ আধান আছে, কিউ এর মানটা বলে দিয়েছে, দেখো কিউটা হচ্ছে 10⁻⁹ কুলম্ব। ওকে, এরপর বলেছে এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, এক কাজ করি, এই দূরত্বটা বার করে নাও, এই যেটা ডট ডট করে টানছি, এই দূরত্বটা বার করে নাও, এটার মান কত আসবে। আচ্ছা আমি একটু লিখছি, এই জায়গাটা ধরো বললাম এ, এখান থেকে তাহলে এই দূরত্বটা হবে এ, আর এখান থেকে এই দূরত্বটা এক্স বলছি, তাহলে এই রুট ওভার এই মানটা কত হবে, √(a² + x²). ছোট্ট করে লিখলাম, দেখা যাচ্ছে তো, a² + x দেখো বলে দিচ্ছি, বুঝতে পারবে। আচ্ছা, এখন যদি এই পয়েন্টে একটা আধান আছে, তার জন্য প্রাবল্য এই বরাবর, এই পয়েন্টে একটা আধান আছে, এর জন্য প্রাবল্য হবে, দেখো আমি যদি ডট ডট করে টানি এই বরাবর, এই দুটোকে, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, তো দুটোকে যদি আমি উপাংশ ভাঙি, এই বরাবর একটা উপাংশ আর তার নিচের দিকে এই বরাবর একটা উপাংশ, তা এইটার জন্য এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অপোজিট অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ হচ্ছে এখান থেকে যা ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স হয়, এখান থেকে ডিস্টেন্সটা একই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই থিটার জন্য এই বরাবর হবে ই কস থিটা, থিটা কোন দিকে আছে, সরি ই সাইন থিটা, ই সাইন থিটা, এই দিকে হবে ই কস থিটা। ওকে, অনুরূপভাবে এই প্রাবল্যটা ই এর জন্য এই দিকে হবে ই সাইন থিটা, আর ওই দিকে হবে ই কস থিটা। আমি আর লেখার জায়গা নেই, তবু ছোট্ট করে লিখলাম, ছবিটা আরো বড় করে আনলে বেটার হতো, অনেকটা জায়গা পড়েছিল। তাহলে টোটালটা ওইদিকে দেখো, এই ই সাইন থিটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অপোজিট এবং সমান পড়ে থাকছে, কেউ ই কস থিটা, দুটো ই কস থিটা একদিকে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল যে ই প্রাইমের মানটা আসবে 2e cos থিটা। এখন 2 ইন্টু ই মানে হচ্ছে Q/4πε0 r² মানে কি, এই দূরত্বটা, এইখানটা ধরো আমি নাম দিচ্ছি এ, কোথায় নাম দেবো, জায়গা তো নাই কিছু, জায়গা নাম দিচ্ছি না, বুঝে নাও, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, তাহলে এটা দূরত্ব হবে, স্কোয়ার মানে হচ্ছে এটা আর লিখে দিচ্ছি, আর সমান এটা, তাহলে r² ইন্টু কস থিটা মানে কি এক্স ভূমি বাই, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, তাহলে ভূমি বাই অতিভুজ মানে x/r। ওকে, 2 ইন্টু Qx/4πε0, আর এর কিউব হয়ে যাচ্ছে, আর এর কিউব মানে হচ্ছে a² + x² হোল টু দি পাওয়ার 3/2, যেখানে আর মানে লিখে রাখছি, আর সমান √a² + x²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এত কষ্ট করে কাঠামো, বাবারে শেষ করতে হবে আমাদেরকে। 2 ইন্টু 1/4πε0 মানে 9 ইন্টু 10⁹ কিউ এর মানটা দিয়ে দিয়েছে, দেখো 10⁻⁹। এক্স এর মানটা লিখে দিচ্ছি, দাঁড়াও, এ সমান হচ্ছে 2 সেমি, তো তাহলে এটা হচ্ছে 0.02 মিটার, আর এক্স এর মানটা হচ্ছে 3.5 সেমি, তাহলে এটা হচ্ছে 0.035 মিটার। এটা একটু ভালো করে বুঝে নেবে। তাহলে এখানে আসছে এক্স এর জায়গায় 0.035 ডিভাইডেড বাই 0.02 তার হোল স্কোয়ার, 0.035 গোটাটা হোল স্কোয়ার, তার না হোল স্কোয়ার নয়, ও দাঁড়াও, স্কোয়ার, তার আবার হোল টু দি পাওয়ার 3/2। এটা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নাও। ওকে, দিয়ে অ্যান্সারটা দেখো কি আসছে, তারপর আমি বলছি কেন এটা এরকমটা আসছে। ঠিক আছে, তো এই মানটা আসছে 9617 এত ভোল্ট পার মিটার। এরপর বইটার সাথে আমি মেলালাম, কারণ বই যে বললাম বইয়ের ওই পেজটা থেকেই সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে। ওরা যে ভুলটা করেছে দেখবে, এইখানে এক্স এর মানটা, অ্যাকচুয়ালি এক্স এর মানটা মানে হচ্ছে 0.035, ওরা বসে দিয়েছে 0.02, সেই মানটা যদি বসে তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 5500 ভোল্ট পার মিটার। কিন্তু চিন্তা করো না, যদি কোশ্চেন এরকম ভুল থাকে, তোমরা যেটা অ্যাটেন্ড করবে সেটা অ্যান্সার ধরে নেওয়া হবে। ঠিক আছে, সেখানে নাম্বার কাটা যাবে না। তো অ্যান্সার কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, বারবার বলে দিচ্ছি, এই জায়গাটা 0.02 হবে না,
এটা 0.02 কেন হবে? যদি কসের জায়গায় যদি সাইন হতো তবেই 0.02 হতো, অর্থাৎ সাইনের জন্য লম্ব বাই অতিভুজ হয়ে যায়, তাই তো? তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা, যেটা অপশনে নাই, কিন্তু আমাদের অপশন দেওয়া হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে এটা। এটার কারণটাও বলে দিলাম, এখানটা 0.02 বসিয়ে। যাকে তোমরা এটা একটু আধটু মিস্টেক বুঝে নেবে, আর যদি এরকম ভুল থাকে তখন ঠিক বোর্ডের পরীক্ষায় তারা সংশোধন করবে, এটা আশা করা যায়। ঠিক আছে, 24 কোশ্চেনটা পড়ো। কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করে। ভি দেওয়া আছে, এ আর বি ধ্রুবক, এক্স অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য। এটা বহুবার কোশ্চেনটা পরীক্ষায় আসে, বহুবার এসছে বইয়ের কোশ্চেন, কোনো অসুবিধা নেই, সবাই পারবে। ভি সমান এ এক্স মাইনাস বি এক্স কিউব, আর তাহলে ই সমান মাইনাস ডিবি ডিএক্স করে দাও। তো মাইনাস অফ ডিডিএক্স অফ ভি এর জায়গায় বসিয়ে দাও এ এক্স মাইনাস বি এক্স কিউব সমান এ এক্স এর জন্য 1 আর 3 এর জন্য হচ্ছে 3b এক্স স্কোয়ার। এই মানটাকে এরপর এর মানটা 0 করে দিতে বলেছে, তাহলে 0 করে দিলে এই মানটা 0, এ মাইনাস 3b এক্স স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে দেখো এ সমান হচ্ছে 3b এক্স স্কোয়ার সমান a বাই 3b। তাহলে এক্স সমান রুট a বাই 3b, কিন্তু এক্স স্কোয়ার থাকার জন্য প্লাস মাইনাস দেবে, ঠিক আছে? আর প্লাস এক্স স্কোয়ার হলো যা, মাইনাস এক্স হোল স্কোয়ার হলো প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ বিন্দু দুটো কত আসছে, একটা হচ্ছে a বাই 3b কমা মাইনাস এই যে রুট ওভার অফ আর কি, রুট a বাই 3b মাইনাস রুট a বাই 3b। এরপর অপশন দেখো একটু, অপশন লাস্টেরটা আসছে দেখো, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আমরা অনেকটা শেষের দিকে এসেছি, এখনো কিছু কোশ্চেন তো বাকি আছে, এরপরগুলো তাড়াহুড়ো করেই হবে। ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটি 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ধাতব গোলককে বাতাসে তড়িৎমক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ কতখানি আধান দেওয়া যেতে পারে? ধরে নাও যে ক্ষেত্র প্রাবল্য এত, এবং যেটা এখান থেকে জাস্ট বাতাসে তড়িৎমক্ষণ শুরু হবে, মানে ধরো একটা গোলককে ধরে নাও, জাস্ট সেই গোলকটা যখন আমি আধান দিয়েই যাচ্ছি কন্টিনিউ, এর মধ্যে আধানটা বাড়াচ্ছি, ঠিক আছে? ধরো কিউ পরিমাণ আধান, যত আস্তে আস্তে একটা টাইম আসবে সাম্য অবস্থায় চলে আসলে, তখন কিন্তু যত আধান দিতে থাকবে সে তড়িৎমক্ষণ ঘটাতে থাকবে এবং বাতাসে ডিসচার্জ হতে থাকবে। বাতাসে যে আয়নগুলো আছে, ধূলিকণা, জলকণা, আর যেগুলো মানে তড়িতে সুপরিবাহী, সেরকম কিছু পেলেই তার সাথে এখানে ডিসচার্জ করবে। তো আমরা তো জানি ই সমান কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এই মানটাতেই ক্যালকুলেশন করে নাও। অর্থাৎ এখান থেকে পাচ্ছি দেখো কিউ সমান 4πε0 আর স্কোয়ার ইন্টু ই, এই মানটাকে জাস্ট মানে কিউ এর মানটাকে আমরা আলাদা করে নিলাম এখানে গুণ করে দিয়ে, ঠিক আছে? তো 1/4πε0 মানে হচ্ছে 9, 1/4πε0, এই মানটা ধরায় 9 × 10⁹, তাহলে এক কাজ করো এটাকে উল্টে দাও, 1/9 10⁹, আর স্কোয়ার, আরটা বলে দিয়েছে 3 মিটার ব্যাসার্ধ, 3 মিটার ব্যাসার্ধ, তাহলে করে দাও 3 স্কোয়ার, তার মানে এখানটা আমি উপরেই লিখছি 3 স্কোয়ার। এর মানটা কত দিয়েছে, 3 × 10⁶ ভোল্ট পার মিটার, তাহলে 3 × 10⁶, এতগুলো মান বসালাম, তোমরা বুঝতে পারবে, অত ডাটা লেখার দরকার নেই, এখানে বুঝতে পারবে। দেখো তাহলে 3 স্কোয়ার 9, 9 কেটে গেল, পরে রইল 3 × 10⁹, আর 6 কত হয়, 10⁶ মাইনাস 9, 3 × 10⁻³ কি চাইবো, আধান, আধান মানে হচ্ছে কুলম্ব। দেখো তোমরা কিন্তু এমসিকিউ তো কখনো মানে একক লিখতে যাবে না, এটাও একটা ট্রিক্স। তোমরা উত্তরের মানটা পাওয়ার সাথে সাথে এরপর অপশন ফলো করতে শুরু করবে, তারপর যদি একক নিয়ে কিন্তু গন্ডগোল পাকায় ওরা, তখন তোমরা একক নিয়ে ফলো করবে, না হলে কিন্তু একক নিয়ে একদম মাথা ঘামাবে না। শুধু এসআই সিজিএসটা প্রথমে যখন সলভ করতে হবে তখন ঠিক করে নেবে যে এসআই করবে না সিজিএস করবে, দিয়ে লাস্টে গিয়ে অ্যান্সারগুলো মেলাবার সময় একক চেক করবে, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য এখানে এককগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, উত্তর কোনটা পেলাম, মানে প্রথমেই পেয়ে গেছি অপশন এটা, ঠিক আছে? অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 26-এর প্রশ্নটা পড়ো, আবার সেই বড় বড় কোশ্চেন ভুল, মানে এই পেজটা ওই জন্যই সিলেক্ট করা তোমাদের কারণে, যে কোশ্চেন ভুল থাকলে সেখানে সমাধান করার দায়িত্ব আমাদের কি নিতে হবে, নাহলে স্টুডেন্টরা যে পারবে না এটাই স্বাভাবিক, বা হয়তো বারবার আটকাবে। আচ্ছা এক কাজ করো, ভি এর মানটাকে ধরে নাও 324 sin 100πt, কেন ধরে নিতে বলছি, এটা একটা বই থেকে আমি পেয়েছিলাম, ওকে, সাঁতারা বুক থেকে আরে পেয়েছিলাম সম্ভবত, তো সেটা একটু দেখে নাও, এইভাবে ধরে নাও আগে, দিয়ে তারপর কি বলেছে, এল সমান 0.12 হেনরি, এল এর মানটা বলেছে 0. যখনই কোশ্চেন মানে সলভ না হয়ে ওঠে তখন তো বই ঘাঁটতেই হয় যে কোশ্চেনটা কেন ভুল আছে, কোথায় ভুল আছে। সি হচ্ছে 480 ন্যানোফ্যারাড দেওয়া আছে, ধরো কত 480 ন্যানোফ্যারাড, মানে চোখ মুজে করে নাও 480 × 10⁻⁹ এসআইতে করে নাও ফ্যারাড। আর আর এর মান 23 ওহম, এর সঙ্গে বর্তনীর কম্পাঙ্ক তড়িৎচালক বলে একটি উৎস যুক্ত আছে, পরিবর্তী বর্তনী উল্লেখ করেছে, আর এর মানটা দিয়েছে 23 ওহম, ঠিক আছে, কিন্তু মানটা উল্লেখ করেনি। বাবুদের অনেক মানে কি বলবো, অনেক প্যাঁচ আছে।
মানে লেখা উল্লেখ করেছে বাট মান উল্লেখ নাই, কেমন কোশ্চেন, অথচ ফিজিক্সের কোশ্চেন। ঠিক আছে, আমাদেরকে ওই আগাতে হচ্ছে এখন। উৎসের কোন কম্পাঙ্কের জন্য প্রবাহের বিস্তার সর্বোচ্চ? আচ্ছা, এরপরে যে কোশ্চেনগুলো আসছে না ওগুলো খুব সোজা, কোশ্চেনগুলো নিয়ে চিন্তা নাই, যারা এসি বর্তনী ভালো করে পড়েছে কোনো চাপ নাই। কোন যে জায়গাতে গিয়ে সর্বোচ্চ হয় সেটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদে গিয়ে সেটা সর্বোচ্চ হয় তোমরা জানো। সেই সময় পাওয়ারের যে গ্রাফটা, এই যে পাওয়ারটা এটা ধরো ওমেগা, এটা হচ্ছে পি, যদি গ্রাফ প্লট করি এইভাবে বাড়তে থাকে না, এইভাবে একটা লম্বা নাকের মধ্যে সূচালো পায়। আর এই সময় যে মানে যে কম্পাঙ্কে, এই যে কম্পাঙ্কটা এটা হচ্ছে ওমেগা জিরো, তাই তো? ওকে, তো অনুনাদি কম্পাঙ্ক সেই মানটা হয় ওমেগা জিরো, মানে হচ্ছে 1/√LC। এটা কৌণিক কম্পাঙ্ক, তো এক কাজ করো, ওমেগা জিরো মানে হচ্ছে F0, মানে হচ্ছে ওমেগা 0/2π, এই সূত্র ফেলে দাও। তাহলে এখান থেকে F0টা আমাদের অ্যাকচুয়াল বার করতে হবে, 1/2π√LC। এটা একটু মান বসাও, 1/2π√L মানে হচ্ছে 0.12, সি মানে হচ্ছে 480 ইন্টু 10⁻⁹। ওকে, -9 মানে এখানে হবে 8, এইটার এখানে দুটো আসছে, তাহলে 8 × 12 = 1/2π, সরি 8 দিয়ে 10, মানে উপরে আসবে 10⁵ √12 × 48। দেখো 10 গুলো কাটিয়ে দিয়েছি, কিভাবে বলো তো? একটা এখানে মাইনাস যাবে, -8, এখানে দুটো মাইনাস যাবে, মানে 10টা হচ্ছে উপরে রুটের বাইরে বেরোলে 5। ঠিক আছে, তাহলে 10⁵/2π 48, মানে 4 12 48, 12 দুটো পাচ্ছি, 4 মানে 2 স্কোয়ার, তার মানে পাচ্ছি অ্যাকচুয়ালি 2 × 12, সেটাই তো পাচ্ছি 48, 4 12 48, 12 12 স্কোয়ার মানে একটা 12 বেরোবে, 4-এর জন্য একটা 2 বেরোবে, রুটও চলে গেল। তাহলে 10⁵, কিন্তু তারপরেও ক্যালকুলেশনটা করতে পারবো না, 12 দুগুণে 24, দুগুণে 48 পাই। সেই শেষ পর্যন্ত আমাদেরকে মানে খোঁড়া মানুষের মতো ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে। তবে তোমাদের জন্য একটা সুখবর, তোমরা কাজ করো পাইটাকে 3.14 ধরে এগিয়ে নিতে পারো, 663 হার্জ। ঠিক আছে, এটা দেখে একটু করে নাও। তড়িৎ প্রবাহের সর্বোচ্চ বিস্তার জানতে চাইছে, তো যখন সর্বোচ্চ কারেন্ট যাবে, পাওয়ারটার যে গ্রাফটা ছিল একই গ্রাফ, তখন I0 মানে হচ্ছে V0/R হয়ে যায়, কারণ জেড এর মান যেটা তোমরা জানো, জেড সমান √R² প্লাস ওমেগা L মাইনাস 1/ωc তাহলে স্কোয়ার ⁴ তো এই যে ওমেগা L 1/ωc অনুনাদের ক্ষেত্রে 0 হয়ে যায়, তাহলে শুধু আর পড়ে থাকে, জেড এর জায়গায় আর। তো V0 মানে হচ্ছে এখানে 324/R মানে হচ্ছে 23, এই মানটা প্রায় 14.3 ওহম বা এরকম একটা কিছু আসবে। দেখো 14.3 বা 14.1, একটু ক্যালকুলেশনটা করে নাও। তো এখানে সরি ওহম নয়, 14.1 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার আসছে অপশন এটা। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশনটা নিজেরা করো। যে 28টা দেখো, উৎসের কোন কম্পাঙ্কের জন্য বর্তনী কর্তৃক শোষিত গড় ক্ষমতা সর্বাধিক? ওই আগের অ্যান্সারটাই, যখন অনুনাদি কম্পাঙ্কের ক্ষেত্রে ক্ষমতাটা সর্বাধিক হয়, তাহলে এখানে জাস্ট অ্যান্সারটা লিখে রাখছি, আমরা বার করবো না। F0 মানে অনুনাদি কম্পাঙ্ক, সেটা হচ্ছে 663 হার্জ, একটু আগেই এসছিল। ঠিক আছে, তাহলে ওইটাই অ্যান্সার হবে। 29টা কি বলেছে, সর্বোচ্চ গড় ক্ষমতার মান কত হবে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনটা করতে হবে। তো সর্বোচ্চ গড় ক্ষমতা মানে পি ম্যাক্স মানে হচ্ছে V0²/2R। আমাদের যে ফর্মুলা হয় V0²/2R, এখানে জেড এর জায়গায় আর বসে যাচ্ছে, বাকি ভিতরের টার্মটা 0 হয়ে যায়। ঠিক আছে, মানে হাফ V0²/Z² করে যে মানগুলো আসতে থাকে, সেখানে আর এর জায়গায় জেড চলে আসে, সরি জেড এর জায়গায় আর চলে আসে। আচ্ছা, কাজ করি, V0² মানে 324²/2 × 23, এটাও একটু ক্যালকুলেটার সাহায্য নিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে নাও। 2300 আছে একটা, বাকিগুলো নেই, তাহলে কাছাকাছি, এটাকে 2282, প্রায় 2300 করে নাও, 2300 ওয়াট। ঠিক আছে, 2300 ওয়াট। ওকে, তারপর কি দিয়েছে 30-এরটা, বর্তনীর কিউ গুণক কত? 30, বর্তনীর কিউ গুণক, কিউ মানে হচ্ছে 1/R√L/C, 1/R মানে 1/23। এই যে 23 সংখ্যাটা এমন একটা মান দিয়েছে, 20 বা 40 এরকম দিলে সহজে ভাগটা করা যায়, সেটা আর হচ্ছে না। ওকে, ওরে বাবা, রুট এরকম হয়ে যাচ্ছে কেন? 1/23, এল মানে হচ্ছে 0.12 বাই সি মানে হচ্ছে 480 ন্যানোফ্যারাডটাকে -9 দিয়ে গুণ করে, মানে 10⁻⁹ করে ফ্যারাড করে নেবে। ওকে, ক্যালকুলেশন করছি। দেখো এখানে 8, উপরে এখানে নিচে 2, উপরে 8 হলে 6 পড়ে থাকছে, মানে 10⁻⁶। তাহলে 1/23 √12 আর 48 ভাগ করলে 1/4, উপরে পড়ে থাকছে 10⁻⁶। ঠিক আছে, তাহলে 10⁻⁶ রুটের বাইরে বেরিয়ে গেলে কত আসবে? 1000, মানে 1023 মানে হচ্ছে 21.7।
21.7 এত, কিউ কোনো একক হয় না, কিউ ফ্যাক্টর কোনো একক হয় না। ঠিক আছে, ওকে আমাদের হয়ে গেছে প্রায় শেষের দিক। এরপর আমাদের কিছু সার্কিট আছে ড্র করতে হবে, দিয়ে অ্যান্সারগুলো বার করতে হবে। এখানে অ্যান্সার বার করার আগে শর্টকাট ট্রিক্সও বলে দেবো যে কিভাবে দেখা মাত্র অ্যান্সারগুলো বার করতে পারবো, মানে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তোমরা 31-এর জন্য পুরো ছকটা একবার দেখে নাও। আমি এখানে তো সমাধান করব। আর প্রথম যে কোশ্চেনটা একটু ভুল আছে, বললাম না এই পেজটাই হচ্ছে ভুলের পেজ, মানে আমরা অ্যাকচুয়ালি ভুল উত্তর ভুল কোশ্চেন, সরি উত্তর ভুল নয়, কোশ্চেন ভুল আছে, সেগুলোকে আমরা সমাধান করছি। ঠিক আছে, একটু ভুল আছে এই জায়গাটা, মানে একদম প্রায় ঠেকে যাবে, প্রায় ঠেকে যাবে, একদম ঠেকবে না বাট প্রায়। তো এক্ষেত্রে দেখো, আচ্ছা কারেন্টগুলো সব বলে দিচ্ছে আই, এগুলো হচ্ছে আই কারেন্ট, আর এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে আর। ঠিক আছে, বা এই ডিস্টেন্সটাকে আমি যদি দেখাই আর, একটা দিয়ে হয়ে যাবে, তাই দুটো দেখানোর দরকার নেই। ওকে, তোমরা এইভাবে বুঝো যে প্রথমে এই যে তারটা এইদিকে অসীম পর্যন্ত চলে গেছে, এই তারটা অসীম পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, বুঝে করবে এগুলো। আর লাস্ট আমি বলবো যে কিভাবে ঝটপট দেখা মাত্র অ্যান্সার করবে, মানে আগে আমি অপশনগুলো লিখে দিলে আমারও সুবিধা হবে উত্তরগুলো বার করার পর। তারপর বলে দেবো যে কিভাবে অ্যান্সার দেখা মাত্রই করতে পারবে। আচ্ছা দেখো, তো সেক্ষেত্রে এইটা একটা অসীম তার ধরতে পারো, তাহলে এর জন্য যে চৌম্বক প্রবল এই বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে চৌম্বক প্রবল বি এর মানটা কত হয়, মিউ0 আই বাই, এখানে অসীম দৈর্ঘ্যের জন্য হয় 2 পাই আর, তাই তো। আচ্ছা এটা আর দূরত্ব 2 পাই ছোট হাতের আর। এটা হচ্ছে দেখো উপর দিকে, মানে ঊর্ধ্বমুখী বলতে আমি উপর দিকে একটা তীর চিহ্ন দিয়ে রাখলাম। দ্যাট মিনস এটা ধরো পেনটা, মানে এটা ধরো তারটাকে যদি আমি এইভাবে ঘোরাতে থাকি, আরেকবার এইদিকে দেখাচ্ছি দেখো এইভাবে, অর্থাৎ এর সাপেক্ষে পয়েন্টটা এইদিকে আছে, তাহলে এর সাপেক্ষে পয়েন্টটা উপর দিকে হচ্ছে, তাই তো। এই যে পয়েন্টটা উপর দিকে আছে দেখো, তাহলে এই জায়গাতে পয়েন্টটা আছে অ্যাকচুয়ালি এইভাবে হয়ে বাইরের দিকে, মানে বোর্ডের বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে দেখো এটা ঊর্ধ্বমুখী, মানে বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে আমার এই পেনটা বরাবর। অন্যদিকে এই যে বৃত্তাকার পার্টটা, পুরো বৃত্তটাকে ধরো এইখানটা এতটাই ছোট যে বৃত্তটাকে ভাবো পুরো বৃত্তটা, আর এই তারটাকে ভাবো পুরো একটা তার, মানে এখানটা যে ছেদ আছে সেটাকে ভাববেই না, এতটাই ক্ষুদ্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুরো বৃত্তটার জন্য এইটা যদি বৃত্ত বরাবর, এখানে যদি একটা বৃত্ত থাকে সেই বরাবর কারেন্ট ঘোরার জন্য প্রাবল্য ভিতর দিকে ঢুকবে, তাহলে সেটার ক্ষেত্রে মান কত হয় পুরো বৃত্তের জন্য প্লাস মিউ0, আচ্ছা এটা প্লাস নয় কেন মাইনাস হবে বলছি, মিউ0 আই বাই 4 আর, 4 আর নয় সরি 2 আর, তাই তো হয়। তোমরা মানগুলো আশা করি মনে আছে তোমাদের, আমরা পুরো ক্যালকুলেশন যাবো না, খালি ডিরেকশন বোঝাবো আর অ্যান্সার বেরিয়ে যাবো। ওকে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে নিচের দিকে, মানে নিচের দিকে বলতে এই বোর্ডের ভিতর দিকে ঢুকছে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা আসবে, মিউ0 আই বাই 2 পাই আর কমন নিয়ে নাও। আচ্ছা এখান থেকে 1 মাইনাস, এখানে একটা পাই চলে আসছে। এরপর দেখো এই তারটার সাপেক্ষে কোনটা বেশি কম হবে, বেশি কোনটা হবে বলো তো, এইটা বেশি হবে, কারণ এটা তো একটা পাই দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটা ভাগ হয়নি। তাহলে কাজ করো এটাকে মাইনাস করে দাও, এটাকে প্লাস করে দাও, তো এটা মাইনাস প্লাস মানে হবে মিউ0 আই বাই 2 পাই আর ইন্টু পাই মাইনাস 1। ঠিক আছে, আর এটা আমাদের ডেঞ্জারাস সেকশন, আগেও বলি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি যে খুব সাবধানে করবে, কারণ অপশন ভুল হওয়ার চান্স এখানেই সব থেকে বেশি হবে। এত খুঁজতে হবে তোমাকে, এই অ্যান্সার বার করতে হলো বা অ্যান্সার দেখতে হলো, এরপর তোমাকে আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে, তারপরে তোমাকে আবার অ্যান্সার বার করতে হবে কোন অপশনটা আছে সেটা, বা কোন অপশনে আছে সেটাও দেখতে হবে। আচ্ছা দেখো এই ধরনের অ্যান্সার কোনটা আছে, মাইনাস দিয়ে কোনটা আছে, বি ডিতে আছে। তাহলে 31-এর জন্য, মানে একের দাগের কোশ্চেনের জন্য আমি সেজন্য সবগুলি লিখে দিচ্ছি যাতে করে ভুলটা না হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি তে আছে, ডি কোন অপশনে আছে, এরপর দেখো 31-এর কোশ্চেনটাকে ফলো করো। একের সঠিক অ্যান্সার ডি, মানে হচ্ছে অপশন বি তে আছে, অপশন বি তে আছে, যার মান হচ্ছে এটা মিউ0 আই, আমি ছোট্ট করে লিখছি, বাই 2 পাই আর ইন্টু পাই মাইনাস 1, পাই মাইনাস 1 এইভাবে ছোট্ট করে লিখলাম। ঠিক আছে, আমাদের ছোট করেই বুঝতে হবে, ছোট করে লিখলাম। একবার ভালো করে কোশ্চেনটা দেখে নাও, দিয়ে পরেরটাতে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে এই জায়গাটা ফাঁকা রেখেছি ওই জন্যই, যাতে করে সমাধানগুলো আমরা করে উঠতে পারি। আচ্ছা ঠিক আছে, নেক্সট এবার দুয়েরটা, এটা দেখো খুব সোজা, এর পরের যেগুলো আছে না, দুয়েরটার জন্য আমি এখানে 32 বলে লিখে রাখছি, অ্যান্সারটা সমাধান করছি এখানে, কিন্তু লিখবো অ্যাকচুয়ালি এই জায়গাটায়। তো এটা একটা জাস্ট গোল বৃত্ত, এর ক্ষেত্রে যে আর ব্যাসার্ধ, তার জন্য যে মান হয় বি এর মানটা হয় মিউ0 আই বাই 2 আর। আচ্ছা আবার দেখো অপশন কি আছে, আদৌ কি আছে, নেই। তাহলে কাজ করি, এটাকে আমরা একটু অন্যভাবে করি, মিউ0 বাই 4 পাই দিয়ে গুণ করো, ইন্টু 4 পাই করার জন্য 2 দিয়ে গুণ করলাম, 4 পাই আর ইন্টু 2i বাই 2i বাই আর, মিউ0 বাই 4 পাই 2i বাই আর, হ্যাঁ উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। এই অপশনটা আছে দেখো, এটা কোথায় রয়েছে, তারা আবার খুঁজতে হবে মনে হচ্ছে, প্রথমে আছে এ তে। তাহলে এক কাজ করি, এটা 2 এর দাগে কোশ্চেন, তার জন্য অ্যান্সার অ্যাকচুয়ালি এটা, সেই এটা আবার কোন অপশনে আছে, এই এতগুলো খুঁজতে হচ্ছে বলেই বলেছি যে এটা খুব ডেঞ্জারাস জায়গা। আচ্ছা 2 এ মানে হচ্ছে অপশন এ তেই আছে,
ওকে, তাহলে এটা হচ্ছে অপশন এ। লাস্ট আমরা মিলিয়ে নেবো, অপশনগুলো ঠিক মিলিয়ে নেবো। আচ্ছা, এরপর আমাদের জায়গা নিয়ে বুঝতে হবে, ঠিক আছে? এরপর আমরা এখানে 33-এরটা করবো। 33-এরটা কি বলেছে দেখো, জাস্ট এরকম একটা বৃত্ত বাঁকানো আছে, এটা এটা একটা বৃত্ত, ওকে। এই জায়গাটা একটা বৃত্তাকার ব্যাসার্ধ, আর এইখান থেকে এটা অর্ধ অসীম, এই জায়গা থেকে এটা অর্ধ অসীম। একটা কারেন্ট ধরো কোন দিকে ঢুকছে আগে দেখে নি। হ্যাঁ, যদি এখানে গন্ডগোল পাকার কোনো জায়গা নেই, এইভাবে যাচ্ছে, আমি নাম দিচ্ছি, এটা ডট ডট করে অসীম পর্যন্ত যাচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ডট ডট করে অসীম পর্যন্ত যাচ্ছে ই। ঠিক আছে? তো তো সবগুলোর জন্য দেখো একই ডিরেকশনে কারেন্টটা তো এইভাবেই ঘুরছে, এইভাবে তো ঘুরছে, মানে অ্যাকচুয়ালি ভাবো যে এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে, মনে মনে ভাবো। তো যেহেতু একই ডিরেকশন আছে, সবগুলোর জন্য যোগ হয়ে যাবে, এটা কোনো চাপ নাই। আচ্ছা, আগে এই অর্ধবৃত্তটার জন্য বার করো। একটু আগে আমরা বৃত্তের জন্য বার করেছিলাম, ও এটা উত্তরটা লিখে নি, μ0I/2r, এটা উত্তর ছিল। ছোট করে লিখছি, নাহলে জায়গা নেই, এমনিতেই সমাধান করতে হবে। তাহলে এইটার জন্য অর্ধেকটার জন্য কত হবে, μ0I/2r, তার, আচ্ছা এটা 2 ছিল না, 4 পাই ছিল, এখানে 2I/r ছিল, ঠিক আছে? আমরা সেইভাবে সাজিয়ে লিখছি। তাহলে μ0I/2r তার আবার হাফ হয়ে যাবে, মানে এই জায়গাটার জন্য BCDর জন্য μ0I/4r। আচ্ছা, এইটা একটা দেখো অর্ধ অসীম, অর্ধ অসীমের জন্য μ0I/ অ্যাকচুয়ালি 2πr হয়, যেটা আমাদের আগে একবার করেছি, সেটা হবে আরো হাফ হয়ে যাবে, মানে 2πr ইন্টু হাফ, প্লাস এইটাও একটা অর্ধ অসীম, তাহলে তার জন্য একই মান যোগ হবে। আমি এক কাজ করি, আচ্ছা করছি, μ0I/2πr ইন্টু হাফ, এই হাফ হাফের জন্য দুটো মিলে একটা হয়ে যাবে। এখানে এক কাজ করি, μ0I/4r প্লাস μ0 2I/4πr, 4πr, তো 4r কমন নাও, μ0I/4r, তাহলে কত হচ্ছে, 4πr কমন নিচ্ছে মনে হয়, নাহলে অপশন পাবো কি আগের মতো। তাহলে পাই প্লাস 2 এটা আসবে। দেখো এখানে সহজে দেখে বোঝার উপায় একটা আছে, যে এখানে দুটো তার আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো, তাই এখানে 2 চলে আসবে। এটা দেখো অপশন তোমরা দাগ দিয়ে বেরিয়ে যাবে। এইগুলি ছোট ছোট ট্রিক্স। আর আগেরটা যেহেতু মাইনাস কেন বলেছিলাম, শুধু ডিরেকশনটা দেখবে, কোনটা ভিতর দিকে ঢুকছে কোনটা বাইরে। এটা ক্ষেত্রে যেমন, অর্থাৎ আমি এই পয়েন্টটার সাপেক্ষে বিন্দুটা নিচের দিকে, তাহলে এই পেনটা সাপেক্ষে ধরো বিন্দুটা নিচে আছে, এইভাবে যদি ঘুরতে থাকি, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক থেকে ক্লকওয়াইজ, তাহলে এই দিকে বেরিয়ে আসছে। একইভাবে এইটার জন্য বাইরের দিকে, এই আর এই অংশটার জন্য বাইরের দিকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তার মানে সবগুলি যোগ হয়ে যাবে। +2 দিয়ে কোথায় আছে আগে খোঁজো, বিতে আছে, তাহলে এটার জন্য 3 নম্বর অ্যান্সার পাবো আমরা বিতে। অপশনের কোনটা আছে আবার, বি অপশনটা 3-এর জন্য, বি আছে সিতে, মানে অপশন সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে হচ্ছে μ0I/4πr ইন্টু পাই প্লাস 2। এখানটা ছোট্ট করে লিখছি, তোমরা মুখে মুখে বলছি তো বুঝে উঠতে পারবে। ঠিক আছে? ওকে, যারা এগুলো করে উঠতে পারবে স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নাই। আর যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি এত খেটে বলছি আর কি। নেক্সট, আমি এই পার্টটা যদি নিই, এখান থেকে এতটা, আমি আর নাম লিখছি না, এখান থেকে এতটা যদি নিই, সেটা হচ্ছে একটা অর্ধ অসীম। এইখান থেকে এইটাও ডট ডট করে বেরিয়ে যাচ্ছে অর্ধ অসীম, বাট এই যে পয়েন্টটা, এই যে পুরো পয়েন্টটা, এই ও পয়েন্টটা দেখো তার সাপেক্ষে একই লাইনে পড়ছে, মানে বহিস্থ বিন্দু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তারটার জন্য বহিস্থ বর্ধিত অংশ, এই তারটার জন্য এই বর্ধিত অংশ, তাই এই মানটার জন্য 0, শুধু পড়ে হলো এই অর্ধেকটার জন্য। অর্ধেকটার জন্য মান কত হয়, μ0I/4r, তাই তো? এরপর আমাদের অপশন দেখো, সেই ধরনের কি আছে, মানে μ0I/2r তারও অর্ধেক হয়ে যাচ্ছে, তাই 4r হচ্ছে। অপশনের উপর দেখতে থাকি আগে। হ্যাঁ আছে, সিএতে আছে, তাহলে এটা অ্যান্সার পেলাম। আচ্ছা, কথা লিখবো 34, তাহলে এটা হচ্ছে 4-এর দেখা কোশ্চেন, μ0। ওকে, আগে কোনটা লিখছিলাম, আগে দাগ নাম্বার লিখছিলাম, সিএতে আছে। সি মানে হচ্ছে অপশনে কোনটা পাবো অ্যান্সার, অপশন বি তে পাবো। অপশন বিটা অ্যান্সার, মানে μ0I/4r। এগুলো দেখা মাত্রই, যাদের সূত্র মুখস্থ আছে, আশা করি সবারই সূত্র মুখস্থ আছে, দেখা মাত্রই এগুলো বেরিয়ে আসতে পারবে। আর দুটো একটা যেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হলো, সেগুলো তো ওই যে বললাম, এখানে যেমন দুটো তার আছে বলে 2 দিয়ে যোগ, একটা তার থাকলে 1 দিয়ে যোগ, এভাবেই বেরিয়ে আসবে। আর যদি উল্টো দিকে একটা ধরো ভিতর দিকে ঢুকছে, একটা বেরিয়ে আসছে, তাহলে তখন একটা মাইনাস একটা প্লাস থাকবে, এইভাবে বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট কোশ্চেন, বাবারে শেষ হবো করছে, এখনো শেষ হয়নি। 5-এরটা এরপর কিভাবে করবো বলো তো, চাইলে করতে পারি, না হলে যেটা পড়ে রইলো সেটাকে দেওয়া। BAC হয়ে গেছে, কি হবে, এটা বি এলো কেন? ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখলে হবে না তো, এইটা দেখতে হবে, মানে এটা মিলবে, DABC, তাহলে এটা ই হবে অবশ্যই, তাই তো? এটা দেখো বুঝিয়ে দেওয়া যায়। এরপর আমরা একটু মিলিয়ে নিচ্ছি যদিও। হ্যাঁ দেখো, এই অংশটা দেওয়া আছে, 35-এরটা সমাধানটা দেখাচ্ছি, এইভাবে দেওয়া আছে এটা, তার মানে এটা তো একটা অর্ধ বৃত্তাকার, তার জন্য কত হয়, μ0I/4r, আর এটা দেখো একটা অর্ধ অসীম, প্লাস μ0I/4πr, তাহলে এটাকে ক্যালকুলেট করলেই দেখো চলে আসবে, μ0I/4
4πr ইন্টু পাই প্লাস 1, একটা থাকার জন্য দেখো +1, এবং এই অংশটার জন্য যেদিকে কারেন্ট একই ডিরেকশনে যাচ্ছে তাহলে এর জন্য বাইরের দিকে আসবে, আর এর জন্য বোর্ডের বাইরের দিকে, যে কারণে এটা প্লাস হয়ে গেছে। তাহলে দেখে বসি দাও লাস্টেরটা আনসার। তাহলে এটা আসছে ই, মানে হচ্ছে অপশন আবার কোথায় আছে খুঁজি দাঁড়াও। অপশন ই মানে হচ্ছে অপশন এ তে আছে, এতে মানে হচ্ছে μ0I/4πr ইন্টু পাই প্লাস 1। এই চ্যাপ্টারটা অনেক কোশ্চেন কিন্তু ভুল ছিল। ওকে, পরীক্ষা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন রাখো, শরীরকে সুস্থ রাখো। তার জন্য দরকার হলে একটু মর্নিং ওয়াক, বা মর্নিং এ যারা উঠতে না পারবে বিকালেও হাঁটতে যাও, বা তোমাদের তো এখন বয়স মানেই হচ্ছে এখন 18-র দোরগোড়ায় তোমরা, তো মন চঞ্চল থাকবে, মনকে এখন শান্ত করতে হবে, তাই তো? কারণ তোমাদের শরীরে যথেষ্ট তেজ আছে, শক্তি থাকবে, বাট মন চঞ্চল থাকবে, তার জন্য শরীরটাকে সাথে মনটাকেও শান্ত করতে হবে। সেই জন্য মেডিটেশন করতে পারো, প্রাণায়াম করতে পারো, একটু হাঁটাহাঁটি ছোটাছুটি করতে পারো। ওকে, তার সাথে পড়াশোনা, শরীরকে ঠিক রাখতে হবে। ইঞ্জিন ঠিক না থাকলে, একদিন যদি ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার একটা দিন সময় নষ্ট হয়ে গেল, সেটা মাথায় রাখবে। তাই ইঞ্জিনকে ঠিক রাখো। ওকে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য খুব মূল্যবান, তাই তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার পর এই প্রত্যেকটা ভিডিও শুরুতে দুটো একটা কমেন্ট যেগুলো সম্ভব হয় দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য, যে দেখো আমাদের এই ভিডিও কমেন্টগুলো আমাদের কাছে কতটা মোটিভেশন করে আমাদেরকেও। কারণ আমাদের তো ভিডিও বানাতে এতক্ষণ লং টাইম একটা রেকর্ড করছি, তো টাইম তো লাগেই। আর শেয়ার করে দিতেও ভুলবে না তোমাদের আদার্স যে বন্ধুরা আছে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতে রাখতেও ভুলবেন না। আমার গলা ধরে গেছে, আর পারছি না, শেষ করতে হয়েছে, ঠিক আছে, গলা বসে গেছে। এরপর আবার পরের ভিডিও যখন আসবে দেখা হবে। আর মাঝখানে কেন লং টাইম একটু গ্যাপ পড়ে গেল, 4-5 দিন প্রায় গ্যাপ পড়ে গেল, তার কারণটা হচ্ছে আমি একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম, তখন আর সময় হয়ে উঠছিল না ভিডিও বানানোর মতো। ওকে, টাটা, বাই বাই।